কমফোর্ট জোন যে কিভাবে তৈরি হয় আপনি জানবেনও না। তুমি যখন একটা খারাপ কিছু ছাড়তে চাও, তখন খারাপ কিছু ছাড়তে চাওয়ার মধ্যেই সমস্যার সমাধান নাই। তাহলে সমস্যার সমাধান কোথায়? তোমাকে ভালো কিছু খুঁজে নিতে হবে। আমাদের মনে হয় যে অভ্যাস গঠন করা অনেক কঠিন, কিন্তু মজার ব্যাপার, কতগুলো অভ্যাস আপনার মধ্যে অনেক সহজেই গড়ে উঠেছে। আপনি বিরিয়ানি দেখলেই বলতেছেন এই খেয়ে নেই, আজকে শেষ। এটাও তো একটা অভ্যাস। কিছু লোক আছে অহেতুক মিথ্যা কথা বলে, কোনো প্রয়োজন ছাড়া মিথ্যা কথা বলে, এমনি বানিয়ে বলে, এটাও তো একটা অভ্যাস। ব্যাড হ্যাবিট গুলো আপনার সবসময় অটোমেটিক তৈরি হতে থাকবে, এটার জন্য আপনার কোনো এফোর্টের প্রয়োজন হবে না। আমি তো দেখি নাই যে আমার আশপাশের লোকরা সব সত্যি কথা বলে, তাহলে আমার ভিতর তো এটা হবে না। আমি তো দেখছি যে জোর জুলুম করলেই বেশি পয়সা করে ইনকাম করা যায়, তাহলে আমার ভিতরে এটা ঢুকে গেছে যে আমাকে এটা হইতে হবে। কবিতা পর্যন্ত আছে, মন দিয়ে পড়ালেখা করে যেই জন বড় হয়ে ভালো মানুষ হবে, কথা লেখা নাই, বলা আছে বড় হয়ে গাড়ি ঘোড়া চর্বি সেজন। সাবকনশিয়াস মাইন্ড আলাদিনের দৈত্যের মতো, আলাদিনের চেরাগের দৈত্যের মতো, এক্স্যাক্টলি এরকম। আপনি সারাদিনে যা করেন তার 95% জিনিস আপনি জানেনও না যে আপনি কেন করেন, কিভাবে করেন। একই কারণে এই যে ব্রেন যে ধোঁকা খায়, এই একই কারণে আপনি জানেন আপনার ফিউচারকে আপনি ইমাজিন করে ভালো কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি ব্রেনকে পরিকল্পনা মাফিক ধোঁকা দিতে পারবেন। আপনার আর কয়দিন পর মনে হবে জীবন তো চলে গেছে, আর কি, আর ঠিক আছে, আর চলে যাক, আর 10টা বছর। প্লিজ এই ট্র্যাপের মধ্যে পড়েন না। আজকে মূলত 2 পর্বে বিভক্ত থাকবে, প্রত্যেক সেশনে আমাদের এরকম থাকে। প্রথম অংশটুকুতে আমি কিছু আলোচনা করব, চাইলে আপনারা মাঝখানে প্রশ্ন করতে পারবেন, কিন্তু এই পর্বে প্রশ্নটা জরুরি আমরা রাখি না, রাদার বলাটা বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন কিন্তু করতে পারবেন, কারণ না বুঝলে অবশ্যই হ্যান্ড রেজ করবেন, এবং আমি প্রশ্ন করা খুব এনকারেজ করি। আর দ্বিতীয় পর্ব যেটা হবে মেবি অ্যানাদার 1 আওয়ার, সেইখানে আমরা প্রশ্নই যাই। এখন প্রশ্নগুলো অভ্যাস সংক্রান্ত হতে পারে, আবার আপনি চাইলে অভ্যাসের বাইরেও যেতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু যেহেতু আজকের অডিয়েন্স মূলত অভ্যাস কেন্দ্রিক, হয়তো বা অভ্যাস রিলেটেড কথা বললে বেশি সুবিধা হবে। তাহলে আমরা একটা গল্প দিয়ে শুরু করি। এই গল্পটা আমি যখন আমাদের যে প্রমোশন গেছে ওখানে এই গল্পটা ছিল। গল্প কিন্তু গল্পই, গল্প বাস্তব জীবন নাও হতে পারে। তো এক গ্রামে এক লোক ছিল, যে লোক হচ্ছে খুবই দুষ্টু দুষ্টু প্রকৃতির লোক, খারাপ লোক। হেন কোনো খারাপ কাজ নাই যে করে না, এবং এটা তার অভ্যাস। তো সেও ভিতরে ভিতরে ভালো হতে চায়, তার মনে একটু ইচ্ছা যে আমি যদি ভালো হইতাম। ভালো হওয়ার সে খুব চেষ্টাও করে, কিন্তু ঘুরে ফিরে সে আবার এই খারাপ কাজের ভিতর চলে যায়, কারণ এটা তো তার অভ্যাস, এখান থেকে সে বের হতে পারে না। তো ওই গ্রামে একদিন এক সাধু আসছে, ঋষিমণি, কোনো জ্ঞানী লোক থাকে না কিছু, আগেকার দিনে এরকম আসতো, বহু আগে। ঘুরে 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 তারা বিভিন্ন জায়গায় ভালো বিষয়বস্তু বলে বলে যেতেন। তো এই লোকেরও ইচ্ছা হয়েছে যে আমি যাই, এনার কাছে গেলে হয়তো সমস্যার সমাধান পাবো। তো যখন ওই লোক একা বসেছিল তখন উনি ওনার কাছে গেছে, কারণ ওনার ওই খারাপ বিষয়গুলো তো উনি সবার সামনে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো তাকে বলছে যে এরকম, বাবা আমি তো এরকম ভালো হয়ে যেতে চাই। তো জিজ্ঞেস করছে তুমি কি কি করছো? তো বলছে আমি খারাপ কাজ ছাড়ার অনেক চেষ্টা করছি। কি করছো? এই করছি সেই করছি, কিন্তু পারা যাচ্ছে। ওকে। তখন সেই ঋষি বাবা তাকে বলেছেন যে তাহলে একটা কাজ করো, তুমি মাটির ওপরতে পা সরিয়ে, 2 পা সরিয়ে দাঁড়াও। অর্থাৎ এমন ভাবে দাঁড়াও যেন তোমার কোনো পাই মাটি স্পর্শ করতে পারবে না। তো সেই লোক প্রথমে 1 পা তুলে চেষ্টা করেছে, 1 পা তুলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা যায়, কিন্তু আরেকটা তোলার সাথে সাথেই তো আরেকটা পা নেমে আসছে। আবার ওটা দিয়ে ট্রাই করছে, এরকম কিছুক্ষণ ট্রাই করার পর সে দেখছে এটা কোনোভাবেই সম্ভব না। তখন ঋষি কিছু বলেছে যে এটা আসলে সম্ভব না। তখন ঋষি থেকে তার মাথার উপরে একটা গাছের ডাল ছিল, সেই ডালটা দেখিয়ে দিয়েছেন, দিয়ে বলেছেন যে এইটার কথা চিন্তা করে দেখো কিছু করা যায় কিনা। তখন সে উপরের একটা ডাল 1 হাতে ধরেছে, তারপর আরেক হাতে আরেকটা ডাল ধরেছে, এবং তারপর 1 পা ছেড়ে দিছে, তারপর 2 পা ছেড়ে দিছে। দেখা গেছে সে দুই পা মাটির স্পর্শ ছাড়াও সে টিকে থাকতে পারতেছে। তো ঋষি তাকে বলেছে যে তুমি এতদিন যে চেষ্টাগুলো করছো সেই চেষ্টাগুলো খারাপ চেষ্টা ছিল না, কিন্তু সেই চেষ্টা দিয়ে তুমি কখনোই সফল হইতে পারবে না। কারণ তুমি যখন একটা খারাপ কিছু ছাড়তে চাও, তখন খারাপ কিছু ছাড়তে চাওয়ার মধ্যেই সমস্যার সমাধান নাই। তাহলে সমস্যার সমাধান কোথায়? তোমাকে ভালো কিছু খুঁজে নিতে হবে, ভালো কিছু করতে হবে, যেটা দিয়ে তুমি তোমার খারাপটাকে রিপ্লেস করবে। বোঝা গেছে গল্পটা? তাহলে আমরা যখন অভ্যাস নিয়ে কথা বলতে আসলাম, আজকে আমরা নেক্সট 1 ঘন্টা অভ্যাস নিয়ে কথা বলবো, এবং সম্ভবত এত সময় ধরে অভ্যাস নিয়ে আপনার জীবনে আগে কখনো শোনেন নাই। একই কথা, অভ্যাস।
তা আমরা অভ্যাস নিয়ে যখন আলোচনা করব, দেখবেন খুব মজার ব্যাপার, আমাদের মনে হয় যে অভ্যাস গঠন করা অনেক কঠিন, এটা আমাদের মনে হয়, তাই না? অভ্যাস গঠন করা তো কঠিন, নাহলে আমরা এখানে কেন আসছি, কেন বই পড়তে হচ্ছে, শিখতে হচ্ছে? এটা যদি সোজা কাজ হতো তাহলে তো এটা আমার অটোমেটিক হয়ে যেত, তাই না? তাহলে অভ্যাস গঠন করা কঠিন। সকালে ঘুম থেকে ওঠা কঠিন, প্রতিদিন এক্সারসাইজ করতে যাওয়া কঠিন, 5 ওয়াক্ত নামাজ করা কঠিন, প্রতিদিন 10 মিনিট কোরআন তেলাওয়াত করা কঠিন, তাই না? আগে আগে ঘুমোতে যাওয়া কঠিন। কিন্তু মজার ব্যাপার, কতগুলো অভ্যাস আপনার মধ্যে অনেক সহজেই গড়ে উঠেছে। সেই অভ্যাসগুলো কেমন অভ্যাস? না, এই যে দেরিতে ঘুম থেকে ওঠা, এটা কে শিখালো আপনাকে? নামাজের সময় হলে একটু বন্ধুদের সাথে আড্ডাতে মেতে থাকা, এটাও তো একটা অভ্যাস। সকালে ঘুম থেকে উঠলেই মনে হচ্ছে যে চোখ ব্যথা করতেছে, শরীর ছেড়ে দিছে, এটাও তো একটা অভ্যাস। আপনি বিরিয়ানি দেখলেই বলতেছেন আজকেই শেষ দিন, এই খেয়ে নেই, আজকে শেষ, এটাও তো একটা অভ্যাস, তাই না? কিংবা নীলক্ষেতের মোড়ে তিহারির দোকানের সামনে দিয়ে গেলে মনে হয় আরে বইটা পড়ার সময় খাইতাম, আরেকবার খাই, এটাও কিন্তু একটা অভ্যাস। বাইরে আপনারা খান কিনা নীলক্ষেতের তেহারি? একসময় আমরা এগুলোর উপর বেঁচেছিলাম, দামও কম ছিল কখন, এখন কত দাম? রিসেন্টলি কে খেয়েছেন সর্বশেষ নীলক্ষেতের তেহারি? কত দাম ভাই এখন? 120 টাকা? আমার তো ধারণা আমরা 20-30 টাকা খাইছি 2000। আমি কিন্তু আবার ব্রিটিশ আমলের লোক না, এই 2004-5 সাল পর্যন্ত আই থিঙ্ক 40 টাকা ছিল। তো এনিওয়ে, এগুলো তো অভ্যাস। অনেকে আমরা দ্বিরুক্ত কথা বলি না, কিছু আছে আমরা বারবার এক কথা বলি। আমি একজন অনেক সিনিয়র অফিসিয়াল দেখেছি, অনেক বড় অফিসার, সে খালি অ্যাকচুয়ালি বলে, কথার মধ্যে খালি অ্যাকচুয়ালি বলে, এটাও তো একটা অভ্যাস, তাই না? কিছু লোক আছে অহেতুক মিথ্যা কথা বলে, আপনারা দেখছেন কিনা এই ধরনের লোক? কোনো প্রয়োজন ছাড়া মিথ্যা কথা বলে, এমনি বানিয়ে বলে। আমার একজন চাচা ছিলেন, তো মানে এখনো আছে নাকি, তো আমাদের গ্রামে, আমার বাড়ি রংপুরের হারাগাছ, তো ওইখানে গ্রামের মধ্যে তিস্তার একটা শাখা আছে, শাখা নদী। একসময় এটা অনেক মানে প্রমত্ত তিস্তা ছিল, এখন শাখা হয়ে গেছে। তো এই শাখার উপরে এখন ব্রিজ হয়েছে, ইদানিং ব্রিজ হয়েছে, 2টা সুন্দর সুন্দর ব্রিজ হয়েছে। কিন্তু আমি যে সময়ের কথা বলছিলাম তখন কোনো ব্রিজ ট্রিজ ছিল না, বোঝা যাচ্ছে তো না? তো স্থানীয় একজন লোক একটা সাঁকো তৈরি করেছে, সাঁকো বুঝেন না, বাঁশের। তো টেকনোলজি উন্নত হয়েছে, এখন লোহা দিয়েও বানায় অনেক জায়গায়। তো একটা সাঁকো তৈরি করেছে কি জন্য? জাস্ট এলাকার লোকদের পারাপারের জন্য। তো আমার আব্বা এই খবরটা পেয়েছেন। তো ওইগুলো নতুন জিনিস হলে মানুষ একটু দেখতে যায় না? গ্রামাঞ্চলে মানুষের কিন্তু এটা একটা অভ্যাস, হ্যাঁ, মানে একটা ঘুরতে যাওয়ার, তো গ্রামে তো আসলে জায়গা নেই যাওয়ার, তো মানুষ সুযোগ পেলেই দেখে আসে, এমন কিছু না। তা আমার আব্বা এটা দেখে আসছে, আমি দেখি। তা আমার ওই চাচা, তিনিও দেখে আসছেন। এখন তিনি এসে বলতেছেন আমাদের বাসায় যে একটা ব্রিজ হয়েছে এবং সেটার উপর দিয়ে একটা ট্রাক পার হয়ে গেল। তো আমার আব্বা স্বাভাবিকভাবে, আমার আব্বা বিধায়, আমার আব্বা চ্যালেঞ্জ করলেন তাকে যে না না না, এটা তো ওইরকম ব্রিজ না, তুমি কি বলতেছো, এটা তো জাস্ট পায়ে হাঁটা ব্রিজ। তো উনি বললেন আমি তাহলে ভুল দেখলাম, অথবা মিথ্যা কথা বললাম, আমার কি দরকার, মিথ্যা বলার কি দরকার? এবং এমন একটা সিচুয়েশন তৈরি হলো, এটা আমার সামনে ঘটতেছে ঘটনাটা, কিন্তু হ্যাঁ আমি দেখিনি, আমার আব্বা দেখছি, ইনিও দেখছে। আমার আব্বা এক পর্যায়ে বললো যে তাইলে হয়তো বা আমি যেটা দেখছি সেটা অন্য হইতে পারে। তো কারণ একজন লোক যখন চাক্ষুষ সাক্ষী দিচ্ছে আপনাকে এর সামনে, এর সামনে আপনি কি বলতে পারেন? আমি বুঝতে পেরেছি। তা আমার আব্বা বললো তাহলে হতে পারে, হয়তো আমি হয়তো অন্য একটা দেখে আসছি। এবং এরপর আমার আব্বা অবজার্ভ করার জন্য আবার গেছে ওখানে, মানে এত বড় ভুল কি করে হয়? এবং শেষ পর্যন্ত দেখা গেল না, ওইটাই, ওই লোহার ব্রিজটাই। এবং আমরা পরে দেখেছি ওই লোকের ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখছি, এই লোকের এটা অভ্যাস, বানিয়ে বলা। তার কিন্তু কোনো লাভ নাই, এতে তার কি লাভ হয় বলেন তো? তার বেনিফিট কি? মজা পায়, আসরের মধ্যমণি হইতে পারে সে, তার কারণে একটা লেটেস্ট ইনফরমেশন আছে। এই যে এখনো দেখবেন ফেসবুকে ইরান ওয়ার নিয়ে কিছু কিছু লোক উদ্ভট মিথ্যা কথা লিখতেছে, কেন? কারণ ওইটাতে মানুষ হুক করে, তাই না? মানুষের খুব ইচ্ছা যে আয়াতুল্লাহ খামিনি যদি বেঁচে থাকতো, কিন্তু এটা ওদের রাষ্ট্রীয় চ্যানেলই জানিয়ে দিচ্ছে উনি মারা গেছে। কিছু করার নেই, এটা আল্লাহর ইচ্ছা, এরকমই পরিস্থিতিটা তৈরি হয়েছে। কিছু লোক এখনো লিখতেছে যে উনি বেঁচে আছেন। তো ওখানে কমেন্টে লোকজন তো কিছু এতদিনে কিছুটা কি বলে, কি বলা যেতে পারে, অনেক বেশি অ্যাওয়্যার হয়েছে। তো মানুষ বলছে সোর্স সোর্স সোর্স,
সবাই যে লিখতে সোর্স দেন, ওই লোক বলছে সোর্স গোপনীয়, উনি আবার রিপ্লাই লিখতেছে সোর্স গোপনীয়, এতে আয়াতুল্লাহ আলী খমেনির ক্ষতি হবে, এই জন্য সোর্স দেওয়া হবে না, আপনি সময় মতো জানতে পারবেন। এবং ইন্টারেস্টিংলি এই লোক আমার পরিচিত। এখন উনি এত কনফিডেন্টলি লিখতেছে, গতকালকেও লিখছে, এবং প্রতিদিন সাথে না ওনার ওই স্টেটমেন্টের সাথে একটা দুটো জিনিস যোগ হয়। প্রথম দিন লিখেছেন উনি গোপন স্থানে আছেন, এখন আবার লিখতেছে গতকালকে রাতে যে উনি একই সাথে অ্যাটম বোমা সহ আসবেন। তো শুনলেই ভাল লাগে। তো আমিও মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছি ওনার ব্যাখ্যা পড়ে, কারণ আমার পক্ষে তো দেখে আসা সম্ভব না। ইরান আমার আব্বা দেখে আসছিল, কিন্তু আমার পক্ষে তো সম্ভব না, এখন এটা বিশ্বাস করতে হচ্ছে। সো এগুলোও কিন্তু অভ্যাস। তাহলে এই যে খারাপ অভ্যাসগুলো অবশ্যই খারাপ অভ্যাস, কারণ আপনি প্রোপাগান্ডা করছেন, আপনি মিথ্যা কথা বলছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। এইটা না, খামিন সাহেবেরটা না, ওই যে ট্রাকেরটা, ওইটা তো শিওর আর কি। এই অভ্যাসগুলো কি করে তৈরি হয় আমাদের? এগুলো কি সহজে তৈরি হয় না এগুলো কঠিন ভাবে তৈরি হয়? এগুলো তো সহজে তৈরি হয়ে যায়। তাহলে ইন্টারেস্টিং বিষয় না? তুমি বুঝতেছো? দেখো, ভালো অভ্যাস যখন তোমার আব্বু তোমাকে করতে বলে, তোমার আম্মু বলে, তখন খুব কঠিন। কিন্তু কিছু কিছু অভ্যাস আপনা আপনি তৈরি হয়ে যায়। তো যাই হোক, খারাপ অভ্যাসগুলো আসলে আপনা আপনি তৈরি হয়। ঠিক গ্রামাঞ্চলে জমির মতো, আপনারা ল্যান্ড দেখেছেন, গ্রামের ল্যান্ড থাকে না, আমাদের কৃষি জমি দেখেছেন নিশ্চয়ই। এটা আমার খুব প্রিয় একটা উদাহরণ, এই উদাহরণটা আমি বহুবার দিছি। গ্রামাঞ্চলে আপনি দেখবেন জমি আছে, পতিত জমি থাকে, আবাদি জমি থাকে, কৃষি জমি থাকে। তা আপনি কোনো একবার ঠিক করলেন যে এইবার আমি আর কোনো এখানে কৃষি কাজ করব না, হতে পারে এই সিজন পরে থাকবে, ফেলে রাখলেন আপনি জমিটা। আপনি 2 মাস পর গেলেন ওই জমিতে, আপনি কি দেখবেন? কিছু হয়েছে নাকি হয়নি? হয়েছে, আগাছা হয়েছে। আবার আপনি যখন একটা ভালো কিছু কৃষি কাজ করছেন, তখনও ওটার ভিতর অটোমেটিক আগাছা হচ্ছে। আগাছার বীজ কিন্তু আপনি বপন করেন নাই, কিন্তু আগাছা হচ্ছে। এটা কে করতেছে, কে তৈরি করছে? অটোমেটিক। তো এই আগাছাগুলোই হচ্ছে আমাদের ব্যাড হ্যাবিট। ব্যাড হ্যাবিট গুলো আপনার সবসময় অটোমেটিক তৈরি হতে থাকবে, এটার জন্য আপনার কোনো এফোর্টের প্রয়োজন হবে না। এই যে আমরা ফোন নিয়ে স্ক্রল করতে থাকি, এটা কেমন হ্যাবিট? ভালো হ্যাবিট না খারাপ হ্যাবিট? হ্যাঁ, খারাপ হ্যাবিট। কে তৈরি করাইলো? কোন স্কুল কলেজে শিখাইছে? কোনো বাবা মা শিখাইছে? না। কিন্তু কোথায় থেকে আমরা শিখলাম? এবং আজকে সকালে অনেকের ঘুম থেকে উঠতে কষ্ট হয়েছে শুধুমাত্র এই কারণেই যে আপনি রাতে শোয়ার সময় অথবা ফজরে যে সেহরি খেয়ে ঘুমানোর সময় এনাফ স্ক্রল করছেন। এবং এর বেনিফিট কে পাইছে বলেন তো? এই স্ক্রলিং এর বেনিফিট কে পাইছে? মার্ক জুকারবার্গ পাইছে। তো যারা এই কাজটা করে, 1-to-1 কোচিং এরকম করে, অনেকে আমার সাথে বলে, আমি বললাম ভাই, আপনার অত দূরের একটা লোকের প্রতি এত ভালোবাসা, আমাকে কিছু দিন। তো আপনার এখন থেকে যখনই ব্রাউজ করার ইচ্ছা হবে, আমি আপনাকে আমার নাম্বার দিতেছি, আপনি 20 টাকা বিকাশ করে দিবেন আমাকে। অ্যাটলিস্ট কেউ পেলে আপনার কাছের ভাইটা পাক। এই অপরিচিত লোককে কেন দিচ্ছেন? আপনি ব্রাউজ না করে 20 টাকা বিকাশ করে দিয়ে শুয়ে পড়বেন, বা আপনার অন্য কাজটা করবেন, যে আমার তো ব্রাউজ করার হয়ে গেছে। লাগলে আমি আপনাকে লেটেস্ট খবর, আমার টিম আছে, আমি লেটেস্ট খবর আপনার কাছে পাঠিয়ে দিব, আপনি বিকাশ করে দিবেন, আজকের সর্বশেষ খবর আপনাকে পাঠিয়ে দিব যদি দরকার হয়। তো এরকম ব্যাড হ্যাবিট আমাদের অটোমেটিক তৈরি হয়। সো এই ব্যাড হ্যাবিট গুলো থেকে যদি আমরা বের হতে চাই, আমাদের সামনে আসলে কোনো রাস্তা খোলা নাই, আমাদেরকে ভালো হ্যাবিট তৈরি করতে হবে। আপনার গল্পটা তো বুঝতে পেরেছেন, আমাদের খারাপ হ্যাবিট থেকে বের হয়ে আসার কোনো রাস্তা খোলা নাই আমাদের কাছে। আপনি পারবেন না, আপনি খারাপ হ্যাবিট থেকে অটোমেটিক বের হয়ে আসতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সেটাকে রিপ্লেস করেন একটা ভালো হ্যাবিট দিয়ে। আপনি বিরিয়ানি খাওয়া থেকে কোনোভাবে বের হয়ে আসতে পারবেন না, আদারওয়াইজ আপনি এমন একটা খাবার তৈরি করেন বা হ্যাবিট করেন যেটা বিরিয়ানি খাওয়ার সময় আপনি খাবেন। যখন বিরিয়ানি খাওয়ার ক্রেভিং হবে তখন আপনি একটু করবেন, অথবা একটা কাজও হতে পারে, খাবার ছাড়াও একটা কাজ হতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি, রাইট? আচ্ছা, আমরা এবার বলছি অভ্যাস আসলে কি। আচ্ছা, অভ্যাস মানে হচ্ছে, এগুলো সবই আপনারা জানেন, তারপর আমার দায়িত্ব আপনাদেরকে ব্রেক ব্রেক করে কথাগুলো বলা। অভ্যাস মানে হচ্ছে একটা অটোমেটিক অ্যাক্টিভিটি, না আমরা বলি স্বয়ংক্রিয় আচরণ। যেই জিনিস অটোমেটিক হয় সেটাকে আমরা অভ্যাস বলি। এবং এটা কিভাবে হয়? যখন আমরা কোনো কিছু বারবার করতে থাকি, তখন এটা আমাদের মধ্যে সেট হয়ে যায়, সে ভালো হোক কিংবা খারাপ। এবং এটা তখনই অভ্যাস হিসেবে আপনি কাউন্ট করবেন যখন আপনি ধরবেন যে আপনি কোনো চিন্তা ভাবনা এফোর্ট ছাড়াই কাজটা করে ফেলতেছেন, এটাকে আপনি বলবেন অভ্যাস। একটা ভালো অভ্যাস এক্সাম্পল বলি, আপনাদের অনেকের এই প্রবলেমটা হয়তো বা হয়, আমার হয়, সো আমি আপনাদের সাথে শেয়ার করি।
রিসেন্টলি হয়েছে। So, আমি যেটা করি, যদি কোনো ওয়াক্ত নামাজ থাকে, একটা ওয়াক্ত নামাজ হচ্ছে, জেনারেলি জোহরে হয় এটা বাসায় থাকলে, আর এখন তার বেশ সময় হয়, কারণ আমি ইফতারের পর আমার একটু এক্সজস্টিং লাগে, তো আমি কি করি, এই জন্য আমি গোসল করি, কারণ গোসল করলে আমার ফ্রেশ লাগে, তাহলে আমি তারাবিটা পড়া খুব ভালো বোধ করি। তো আমি কি করি, যখনই কোনো ওয়াক্ত নামাজ হয়, তারাবির ক্ষেত্রেও একই রকম ঘটতেছে, যে ঈশান নামাজের আগে আমি যখন গোসল করছি, তা গোসল করে বের হওয়ার সময় আমি অজু করেই বের হই। আমরা অনেকেই এটা করি, ঠিক আছে না? এরকম কখনো হয় না যে আপনি অজু করে বের হইছেন, এরপর আপনি রেডিও হচ্ছেন, আপনার হঠাৎ করে মনে হয়েছে যে আমি কি অজু আসলে করছি? হয় না? আমার হয়, আমার রিসেন্টলি হয়েছে এরকম, এবং আই ওয়াজ কনফিউজড, এখন আমি কি করব, আমি আবার অজু করছি, বিকজ এই জায়গায় তো আমি কনফিউশন রাখতে পারি না, তাই না? তাহলে দেখেন, আমি কিন্তু অজু করছিলাম, পরে আমি অনেক চিন্তা করে বের করছি আমি আসলে অজু করছিলাম, কিন্তু আমি একটা অ্যাক্টিভিটি যেটা আমি নিজেই ভুলে গেছি, কতক্ষণের মধ্যে, মেবি 3-4 মিনিটের মধ্যে। কিভাবে সম্ভব? এমন না যে আপনি আমাকে 20 দিন আগের তথ্য জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া ওই দিন আপনি কি করছিলেন, 5 মিনিট আগের কথা আমি ভুলে যাচ্ছি। কেন? কারণ এই যে অভ্যাসটা, এটা এত স্বয়ংক্রিয় যে এইটা আমার চিন্তা ভাবনাকে ফাঁকি দিয়ে ঘটায় ফেলতেছে। বোঝাতে পারছি? এইটা খারাপ অভ্যাসের জন্য যেমন প্রযোজ্য এই কথাটা, ভালো অভ্যাসের জন্য প্রযোজ্য। খারাপ অভ্যাসের জন্য কিরকম? আপনি ঠিক করছেন, আপনি নিয়ত করছেন, পড়তে বসছেন, আপনি ফোন ধরবেন না, একদম 100% শিওর। ফেসবুক তো প্রশ্নই ওঠে না, ফোনই ধরবেন না। এখন আপনি পড়তেছেন, হঠাৎ করে হোয়াটসঅ্যাপের একটা নোটিফিকেশন আসছে, হয় এরকম? তা আপনার মনে হলো যে হোয়াটসঅ্যাপে তো আসলে ইনডালজ হওয়ার কিছু নাই, তাহলে কেউ বোধহয় একটা গুরুত্বপূর্ণ জাস্ট দেখবো, রেখে দেবো। আপনি হোয়াটসঅ্যাপটা নিলেন, এবং নেওয়ার পর দেখলেন আপনার কোনো একজন ফ্রেন্ড আপনার একটা লিঙ্ক পাঠিয়েছে, আনফর্চুনেটলি ফেসবুকের লিঙ্ক, এবং সে লিখছে এটা খুব জরুরি দেখ। আপনি ভাবলেন আচ্ছা জরুরি যেহেতু, তো দেখিনি, আমার তো নিয়ন্ত্রণ আছে নিজের কাছে, আমি তো নিয়ত করে বসছি। আপনি এটার মধ্যে ঢুকলেন, এবং 20 মিনিট পর, 15 মিনিট পর আবিষ্কার করবেন আপনি কেন যেন এখানে আসছিলেন, এবং আপনি এখন মেবি অপ্রয়োজনীয় একটা রিল ব্রাউজ করছেন। রোজার মাস তো বেশি কিছু বলা যাচ্ছে না, অপ্রয়োজনীয় একটা রিল ব্রাউজ করতেছেন, প্রয়োজন নাই। তখন আপনার মনে হবে আমি এখানে কেন আসছিলাম। ইভেন আপনার কখনো কখনো মনেও করতে পারবেন না যে আপনি হোয়াটসঅ্যাপের ওই মেসেজ দিয়ে এখানে আসছিলেন। সো দেখেন, আমি দুটো উদাহরণ দিয়েছি, একটা অজুর উদাহরণ দিয়েছি, ডেফিনেটলি ইটস এ গুড এক্সাম্পল। আবার আমি একটা ব্রাউজার এক্সাম্পল দিয়েছি, যেটা অ্যাপারেন্টলি খারাপ এক্সাম্পল, কিন্তু দুটাই ঘটছে কিন্তু আপনার অজান্তে। এবং আপনি প্রতিদিন 1-1.5 ঘন্টা সময় আপনি ব্রাউজে অপচয় করেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আপনাদের থাকতে পারে সন্দেহ, আমার নাই। আপনার থাকলে এই আমাদের অ্যান্ড্রয়েডের ওয়েলবিং অ্যাপটা ইনস্টল করে নিন, আপনি আজকে সন্ধ্যা থেকে রিপোর্ট দেখতে পারবেন কি ঘটতেছে। পরে আবার দেখা যাবে আপনি রিপোর্ট মানে অ্যাপ ডিলিট করে দিচ্ছেন। ঠিক আছে, তাহলে অভ্যাস কি? অভ্যাস হচ্ছে অটোমেটিক, অভ্যাস বারবার করার জন্য তৈরি হয়, আর অভ্যাস হয়ে গেলে এটা কোনো চিন্তা ভাবনা ছাড়াই আপনার ভিতর কাজ করতে শুরু করে। ঠিক আছে, উদাহরণ দিয়েছি, যেমন ভালো উদাহরণ, আমরা যখন দাঁত ব্রাশ করি, এখানে কেউ একজন উদাহরণটা বলছিলেন, আপনি বলছিলেন এটা কিন্তু একটা অভ্যাস, দাঁত ব্রাশ করা, যেহেতু আমাদের ঘুম থেকে উঠেই একটা সিচুয়েশন তৈরি হয় এবং আমরা দাঁত ব্রাশ করে ফেলি। ঠিক জুতার ফিতা বাঁধা, এটা অভ্যাস কিনা আপনি বুঝতে পারবেন যদি ওকে আপনি জুতার ফিতা বাঁধতে দেন। তুমি কি জুতার ফিতা বাঁধতে পারো নিজে নিজে? অল্প একটু পারে, তার মানে বেচারার কষ্ট হয় জুতার ফিতা বাঁধতে। এবং এটা তোমার জন্য না বাবা, আমাদের সবারই এরকম ছিল জীবনে, আমরা কেউই জুতার ফিতা বাঁধতে পারতাম না। কিন্তু আপনারা যারা আজকে জুতা পরে এসছেন, আপনি কোন ফাঁকে জুতা বাঁধছেন আপনি জানেনও না। এমন হয় বন্ধুদের সাথে কথা বলতে বলতে আমরা জুতার ফিতা বেঁধে ফেলি, যদি খুলে যায় কোনো কারণে, তাই না? তো এটাও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ব্রেন অভ্যাসে পরিণত করে ফেলছে। আপনাকে যদি অন্যরকম একটা জুতা দেওয়া হয়, আপনি ঝামেলার মধ্যে পড়ে যাবেন, তখন আপনি ফিতা খুঁজবেন। হুমায়ুন ফরিদের একটা সিনেমা দেখছিলাম, সিনেমা তো আসলে দেখা যায় না বাংলাদেশের এই ধরনের সিনেমা, ওই সিনেমার কিছু কাট সিন আসতো। তো হুমায়ুন ফরিদ অত্যন্ত খারাপ একটা চরিত্রে অভিনয় করতো, আপনারা জানেন, খলনায়ক। তো সেই মুভির মধ্যে খালি বলতো তোর তো ফিতাই নাই, কার্টুন কি? দেখছেন নাকি আপনার এই মুভিটা? রমজান পার হয়ে গেলে দেখতে পারেন, পিওর এন্টারটেইনমেন্ট। তো কিছু হলে ওই যে বিভিন্ন জায়গায় যায়, তো উদ্বোধন করতে যায়, ফিতা দেয়, কাট কেটে দেয়, তা বলে তোর তো ফিতাই নাই, একজনকে বলতেছে আর কি। মানে ওকে যে ওর সাথে যে ঝগড়া করবে এই আওকাতই নাই ওর লেভেলে। তাই নিবে, যদি ফিতা না থাকে জুতার, তখন আপনি প্রবলেমে পড়ে যাবেন। সো কামিং ব্যাক, এই জিনিসগুলোর উদাহরণ আমরা অনেক সহজ উদাহরণ দিছি যাতে বোঝা যায়, কিন্তু আপনারা অবাক হবেন যে আপনি কিভাবে চিন্তা করেন। ভালো করে শোনেন, আপনি কিভাবে চিন্তা করেন।
চিন্তা করি না আমরা? আমাদের চিন্তার কিন্তু একটা প্যাটার্ন আছে, যে আপনি চিন্তাটা কিভাবে করেন এটা আমরা কেউ দেখতে পারি না, আপনি শুধু নিজেই বুঝতে পারেন। চিন্তা কি আজকেই প্রথম করতে শুরু করলেন, না অনেক বছর ধরে চিন্তা করতেছেন? অনেক বছর ধরে চিন্তা করছেন। কাজে অনেক ক্ষেত্রে আপনার চিন্তার প্যাটার্ন আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি জানেনও না আপনি চিন্তা কিভাবে করতে অভ্যস্ত। শুধু আপনার চেহারার মধ্যে একটা চিন্তিত ভাব লক্ষ্য করা যায়, এবং লোকজন এসে বলে যে এই তুমি কি খুব দুশ্চিন্তা করতেছো আর চিন্তা করছো, এতটুকুই আপনি বোঝেন। কিন্তু আপনার চিন্তার প্যাটার্ন কি এইটা আপনি হয়তো জানেন না। আমি কি বোঝাতে পারছি কথাগুলো, নাকি কঠিন লাগছে? যেমন আমরা সবাই একটা নির্দিষ্ট জায়গায় এসে উপনীত হয়েছি না? আমি আসছি বাড়িধারা থেকে, কেউ হয়তো আপনারা এসছেন উত্তরা থেকে, কেউ হয়তো এসছেন ধানমন্ডি থেকে। আমাদের সবার প্যাটার্ন কি একই? ইভেন বাড়িধারা থেকে একটা লোক সিএনজিতে আসতে পারে, একটা লোক পাঠাও উবার দিয়ে চলে আসতে পারে। প্যাটার্ন তো এক হচ্ছে না। কেউ হয়তো এক রাস্তা ধরে আসছে, কেউ আরেক রাস্তা ধরে আসছে, কেউ আলরাজি হাসপাতালের সামনে নেমে গেছে, কেউ হয়তো হাসান টাওয়ারের সামনে নামছে। প্যাটার্ন কিন্তু এক না, যদিও আমরা সবাই এক জায়গায় এসে উপনীত হয়েছি। কাজে আমরা এখানে সমস্ত সুস্থ সাধারণ আলহামদুলিল্লাহ মানুষ, আমরা সবাই চিন্তা করতে সক্ষম। কিন্তু আপনারা মনে করবেন না আমাদের সবার চিন্তার প্যাটার্ন এক, আমরা সবাই একভাবে চিন্তা করি না। আপনারা কি কিছু মানুষকে দেখেছেন যে মানুষের সাথে আপনি কথা বললেই সে নেতিবাচক কথা বলে, সে শুরুতেই বলে এটা হবে না? হ্যাঁ, আমরা খুব সহজেই তাকে কিন্তু একটা গ্রুপের মধ্যে ফালাই দিই, আমরা বলি নেগেটিভ লোক। হ্যাঁ, অফকোর্স নেগেটিভ লোক, কিন্তু এই লোকটার যে তিনটা হাত নাই কিন্তু লোকটার, বা লোকটা এরকম না যে ও মনে প্রাণে চায় মানুষের খারাপ হোক। আনফর্চুনেটলি তার চিন্তার প্যাটার্ন নেগেটিভ, এবং তাকে কেউ কারেক্ট করে নাই, সেও কারেক্ট করে নাই। সে উল্টা পাল্টা জুতার ফিতা বাঁধতে বাঁধতে এত বড় হয়েছে। এই জন্য ওর জুতার ফিতা দেখলে আপনার কাছে মনে হয় কেন বাঁধছে এইভাবে, ওর চিন্তার প্যাটার্ন রং। আমি অনেক মানুষের সাথে কাজ করে দেখছি, এখনো দেখতেছি, আমাদের অনেক মানুষের চিন্তার প্যাটার্ন রং, আপনাদের অনেক মানুষের চিন্তার প্যাটার্ন রং। মানে আপনি যে চিন্তাটা করেন কিরকম কিরকম রং না, মানে চিন্তার প্যাটার্নটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনারা সবাই স্কুলে পড়েছেন, রাইট? স্কুল বেশি দিন আগের কথা না, রাইট? কিন্তু আমরা অনেকেই আছি যারা অনেক আগে স্কুল পাস করেছি, 30 বছর 20 বছর। আপনি যখন প্রথম স্কুলে গেছেন, ওই স্কুলে ক্লাস 6-এ ক্লাস 3-তে, মনে পড়ে? এক্সাক্ট দিনটা দরকার নাই, মানে ওই সময়টা তো মনে আছে আপনার। তখন কি স্কুলের কম্পাউন্ডের সবকিছু আপনি চিনতেন? কোথায় হেড স্যারের রুম, কোথায় টয়লেট, কোথায় পুরনো বিল্ডিং, চিনতেন না। কিন্তু আস্তে 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 স্কুলে ঘুরতে 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 ব্রেকের সময় ক্লাস পালিয়ে আপনি পুরো স্কুলটা আপনার নখদর্পণে চলে আসছে, আপনার মাথার মধ্যে পুরো স্কুল ঢুকে গেছে, ঠিক না? বুঝাতে পেরেছি? আজকে যদি আমি আপনার ওই স্কুলে যাই, আপনি কিন্তু ঢাকায় বসে আছেন, ভালো করে ফলো করবেন আমাকে। আর আমি আপনার স্কুলে চলে গেছি এখান থেকে 200 কিলোমিটার দূরে, ঠিক আছে? এবং আমি আপনাকে ফোন করে রাস্তা থেকে বলতেছি আমি হেড স্যারের রুম কোন দিক দিয়ে যাব, আপনি আমাকে বলতে পারবেন না? পারবেন কিন্তু, যে ভাই সোজা যান, আমি রংপুর জেলা স্কুলেরটা বলতেছি, সোজা গেলে একটা গোল বাগানের মতো পাবেন, শহীদ মিনার আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাইছি। ওখান থেকে বাম দিকে যান, ডানে যান না কিন্তু, বামে যান, জিজ্ঞেসেন, সোজা তাকান, দেখবেন গ্রিলের ভিতরে আপনি প্রধান শিক্ষকের রূপ দেখতে পাবেন। আমি দেখতে পাচ্ছি না। না, আপনি যান নাই, আপনি আবার ফিরে আসেন। এই বাগান থেকে আপনি কোন দিকে গেছেন? আমি তো ডান দিক। না না ভাই, আপনাকে বাম বলছি, বামে যান। আপনি অদৃশ্য, আপনি দেখতে পাচ্ছেন না, আপনি গাইড করতেছেন, অথচ একটা লোক বাস্তবে ওখানে বসে ভুলভাবে হাঁটাচলা করতেছে, আপনি তাকে অদৃশ্যভাবে কারেক্ট করতেছেন। আপনি কিভাবে আপনার স্কুলের হেড স্যারের রূপ চিনেন? কিভাবে বলতেছেন? আজকে ঢাকায় বসে আপনি কিভাবে বলতেছেন? ভিজুয়ালাইজ করছেন। ভিজুয়ালাইজ কিসের বেসিসে করছেন? চিন্তার বলে করছেন। অর্থাৎ আপনার চিন্তাটা, জি ভাই বলে, অবশ্যই এক্সপিরিয়েন্স, কিন্তু আপনার চিন্তাটা একটা প্যাটার্ন হিসেবে আপনার মাথায় ঢুকে গেছে, যে আপনি এইখান থেকে এখানে যাবেন, এই দিক দিয়ে যাবেন, ওই পাশে ঘুরবেন, ওই দিক, এটা একটা প্যাটার্ন। আপনাকে আমি বলি ঠিক আছে, এবার আপনি কেন পাবলিক কলেজেরটা বলে দেন, আপনি আর পারবেন না। কেন? আপনি তো প্যাটার্ন আছে আপনার, পারতেছেন না কেন? বিকজ এই প্যাটার্নটা ওখানে আর কাজ করে না। এই জন্য দেখবেন আমাদের বন্ধু বান্ধবদের ভিতর আপনি খুব জায়গায়, কম জায়গায় দেখবেন কেউ আপনাকে বলে যে এই বিষয়ে আমি জানি না, এটা আমি বলতে চাই না, এই ব্যাপারে কোনো মতামত দিতে চাই না আমি, কারণ আমি এটা জানি না। আপনি খুব কম মানুষকে এটা দেখবেন। দেখবেন আমরা কিন্তু সব বিষয়ে সর্বজ্ঞানী, কারণ আমাদের এই প্যাটার্নটা, এক জায়গার প্যাটার্ন যে আরেক জায়গায় কাজ করে না, এটা আমরা মানতে চাই না। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এই যে সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, আপনি দেখেন কি হয়, ব্রাহ্মণবাড়িয়া তো খুনাখুনি হতে পারে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে, এখানে আছেন কেউ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ভাইরা আমার? নাই, এখন থাকলেও আর বলবে না।
এই কয়দিন আগেও মারামারি করছে তারা, এই যে সরকার গঠন হয়েছে না নতুন, এর মধ্যে আবার মারামারি হয়েছে। তো আমি জাস্ট কথার কথা বললাম, আমরা এটা আমি বইয়েও দেখছি, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে তর্ক বিতর্ক ঝগড়া চলতেই থাকে। এবং যে লোকটা ফুটবল সম্পর্কে কম জানে, যে শুধু জার্সি দুইটা চেনে, সেও দেখবেন আইসা ওখানে মতামত দিতেছে। কারণ কি, ওই যে আমার প্যাটার্ন যে আরেক জায়গায় কাজ করে না, এটা আমি আসলে জানি না। এটা হচ্ছে চিন্তার প্যাটার্ন। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? সো আমরা যখন কোনো একটা সমস্যা সম্পর্কে শুনি, আল্লাহ মাফ করুক, আমরা হঠাৎ করে একটা ভূমিকম্প হলো এখানে, ধরেন এখানেই হলো, সব লোক কিন্তু আমরা একই রকম আচরণ করব না, ঠিক? কেন কিছু লোক রেসপন্সিবল আচরণ করবে আর কিছু লোক ইররেসপন্সিবল আচরণ করবে? হয়তো আমি এখানে কান্নাকাটি করে ডুবে থাকবো, আরেকজন বলবে ভাই আপনারা শান্ত হন, ইনশাল্লাহ সুস্থ থাকবো আমরা, কলামের নিচে গিয়ে দাঁড়ান, কেউ সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন না, কারণ আগুন লাগে নাই, ভূমিকম্প হচ্ছে, অথবা এই দোয়াটা আমরা পড়ি সবাই। কেন কিছু লোক এটা বলতে পারে ঠান্ডা মাথায়? কারণ তার বয়স বেশি, সে অনেক কিছু এক্সপিরিয়েন্স করছে লাইফে? না, এইটা তার চিন্তার প্যাটার্ন। সে জানে বিরূপ পরিস্থিতিতে কিভাবে চিন্তা করতে হয়। হ্যাঁ, এটা হতে পারে এক্সপেরিয়েন্স, দু একজন লোক হয়তো এরকম বিরূপ পরিস্থিতিতে সামনে পড়েছিল, কিন্তু এটা না পড়লেও সেই লোকটা পারবে এটা, কারণ তার চিন্তার প্যাটার্ন হচ্ছে এরকম। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আমরা আজকে কিন্তু চিন্তা নিয়ে আলাপ করতে আসি নাই, কিন্তু আমরা বলতে চেয়েছি একটা স্পেশাল সিচুয়েশনে আপনার চিন্তা কিভাবে কাজ করবে সেটাও কিন্তু চিন্তার অভ্যাস, চিন্তার প্যাটার্ন। বোঝা গেছে নাকি কঠিন লাগতেছে? আমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে কথা বলি, আমাদের একটা সেশনই আছে, নিশ্চয়ই এটা ইউটিউবে রিলিজ হয়ে গেছে, তাই না? দেখবেন, এটা খুব সুন্দর সেশন, আমাদের এটা প্রথম আরো এই কানেক্টেড সেশন ছিল, রকমারির পেজেই আছে, আমাদের পেজেও আছে, রিস্টার্ট ইউরসেলফ বা আমার জাভেদ পারভেজ পেজেও আছে ইউটিউবে। এই যে আমরা মানুষকে গ্রোথ মাইন্ডসেট হইতে বলি না, সবাই তো আমরা গ্রোথ মাইন্ডসেট হতে চাই, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ ফিক্সড মাইন্ডসেট। আমিও, আপনার চিন্তা ফিক্সড মাইন্ডসেটে অপারেট করতে শিখে নিছে, তাকে আপনি হঠাৎ করে গ্রোথ মাইন্ডসেটে নিতে পারবেন না। বোঝাতে পারছি? সো এই সব কিছু, জুতোর ফিতা বাঁধা থেকে শুরু করে আপনি কিভাবে চিন্তা করেন, এই পুরো জিনিসটা কিন্তু অভ্যাসের আন্ডারে আছে। কাজে অভ্যাস মানে আপনারা শুধু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বুঝবেন না, অভ্যাস মানে কিন্তু সকালে ঘুম থেকে ওঠা না, মানে অবশ্যই এটা অভ্যাস, কিন্তু আমি বলছি শুধু সকালে ঘুম থেকে ওঠাকে অভ্যাস বলে না। অভ্যাস আসলে একটা পুরো পুরো পরিস্থিতি, যেটা আপনাকে প্রতি মুহূর্তে পরিচালনা করছে। আমরা অভ্যাসকে বলি, আমি বলি, আমার রিস্টার্ট ইউরসেলফ বইতে লেখা আছে, এখানে নাই, অভ্যাসকে আমি অটো পাইলট বলি। অটো পাইলট, আপনার অটো পাইলট কি কাজ করে জানেন তো? অনেক লং হল যে প্লেনগুলো চলে, অনেক দীর্ঘ পথ পরিভ্রমণ করে, সেই প্লেনগুলোতে একটা সময় গিয়ে তারা অটো পাইলট অন করে দেয়, একটা নির্দিষ্ট অ্যালটিটিউডে, একটা নির্দিষ্ট স্পিডে, একটা নির্দিষ্ট পাথ বরাবর প্লেনটা অটোমেটিক চলতে থাকে, এটাকে আমরা অটো পাইলট বলি। আমাদের অনেকের গাড়িতে, লেটেস্ট মডেলের জায়গায়, অনেক দামি গাড়ি না, অনেক অনেক লেটেস্ট মডেলের গাড়ি, দামি না কিন্তু লেটেস্ট মডেল, এই অটো পাইলট গাড়িগুলোতেও আছে, টয়োটার সিম্পল গাড়িগুলোতে আছে, আপনি দেখেছেন কিনা? যে কি করতে পারে, আমি ইউএসতে দেখলাম, আমার ফ্রেন্ডের সাথে যে চললাম, কারণ ওরা তো অনেক, আবার মনে হবে জাতিগত সমস্যার কথা বলতেছি, মানে আমাদের তো ট্রাফিক খুব হ্যাপাজার্ড, এখন এটা বলা যায়, কারণ আমাদের প্রধানমন্ত্রীও রিসেন্টলি এটা নিয়ে বলছে। এটা নিয়ে বললে আর কেউ আমার মনে হয় মন খারাপ করবে না, যে আমরা জাতি হিসেবে খুবই একটা অস্থির এবং নিয়ম ভাঙার জাতি। যাই হোক, সেটা আমার আলোচনার বিষয় না আজকে। কিন্তু ইউএসএ তে গাড়িগুলো খুব নিয়ম মাফিক চলে এবং তাদের রাস্তাগুলো কিন্তু অনেক লম্বা। অর্থাৎ ধরেন তারা ড্রাইভ করতে বের হয় 800-900 কিলোমিটার নিয়ত করে বের হয়, ড্রাইভ করবে, থামবে, খাবে, রাত্রে দরকার হলে কোনো হোটেলে ঘুমাবে, কিন্তু সে গাড়ি নিয়ে বের হয়ে গেছে। এবং এই পুরো সময় জুড়ে সে একটা 70-80 বা 90 কিলোমিটার স্পিডে কিন্তু চলে। তো আমি ধরেন আমার সামনে অনেকগুলো গাড়ি, আমি রাস্তায় উঠলাম, তো সে কি করবে, নতুন যিনি গাড়ি নিয়ে উঠলো, সে কিছুক্ষণ অবজার্ভ করবে গাড়িগুলোকে অবজার্ভ করে বোঝা যায় কোন গাড়িটা সেন্সিবল, তার প্যাটার্ন ভালো। কেউ হচ্ছে লেন চেঞ্জ করছে, আমাদের মতো করে না কিন্তু তারপর তো করে। আর কেউ কেউ আছে না, খুব রেসপন্সিবলি গাড়িটা চলতেছে, তখন সে করবে কি, আস্তে 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 ওর পিছিয়ে চলে যাবে এবং একটা দূরত্ব মেনটেন করবে, ধরেন 200 মিটার 100 মিটার, এরপর সে জাস্ট তার অটোপাইলট অন করে দিবে। ভেরি সিম্পল, সে খালি লিখতে হয় না, সিলেক্ট করবে যে আমার সামনের গাড়িটাকে তুমি ফলো করো, শেষ, আর কিছু কাজ নেই। এখন ও কি করবে, এই গাড়িটা, মানে যে গাড়িতে আমি বসে আছি, সে সবসময় ওই গাড়ির পিছনে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে চলতে থাকবে, মেবি 100 মিটার বা 50 মিটার মধ্যে অন্য গাড়ি আসা যাবে না, ওর পিছিয়ে 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 ও যত যেভাবে যেভাবে যাবে এই গাড়িটা সেভাবে সেভাবে যাবে। তবে আপনি চাইলে মুহূর্তের মধ্যে অটো পাইলট বন্ধ করে দিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, জাস্ট ব্রেকে একটু পা রাখলেই অফ হয়ে যাবে। সো এই অটো পাইলটটা কেন দিয়েছে?
যেহেতু আমি একটা লম্বা পথ পাড়ি দিব, যেহেতু আমার খুব বেশি চিন্তা করার কিছু নাই, যেহেতু আমি চাই 70 কিলোমিটার স্পিডে গাড়িটা চলতে থাকুক, এবং আমি এটাও চাই আমার সামনের গাড়ি থেকে আমি ধাক্কা না দিই, এই জন্যই কিন্তু দূরত্ব তৈরি করেছে। এইরকম ভাবে গাড়িটা চলতে থাক, আমি একটু রিল্যাক্স থাকবো, আমি কফি খাচ্ছি, গল্প করছি ফ্রেন্ডের সাথে। কিন্তু এই যে এত কিছু যে করছি, বা পাইলট যে এত কিছু করতেছে অটো পাইলটে দিয়ে, সে কি গাড়ির ড্যাশবোর্ড দেখতেছে কি দেখতেছে না? প্লেনের ড্যাশবোর্ড দেখতেছে নাকি দেখতেছে না? দেখতেছে। কেন দেখা জরুরি? অটো পাইলট তো আছে, কেন দেখতে হবে? ঠিকভাবে চলার জন্যই তো এটা দেওয়া হয়েছে। সেইটা কিন্তু ওই জন্যই তো অটো পাইলট দেওয়া হয়েছে, কি কেন দেখতে হবে আবার? অনাকাঙ্ক্ষিত কিছু না হয়, কারণ অটো পাইলট দিন শেষে একটা মেশিন। যদি প্লেনটা ক্র্যাশ করে, মেশিনটা পুড়ে যাবে, বা গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে, গাড়ির অটো পাইলটের সফটওয়্যারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তার থেকে বড় সমস্যা, আমার জীবন তো এখানে আমি দাওয়ে চড়াইছি, মানে আমার জীবন তো বাজি রাখছি আমি। তা আমার জীবন যেখানে বাজি রাখছি, মানে আমার জীবনের ক্ষতি হতে পারে, সেইটা আমি অটোমেটিকের উপর ছেড়ে দিব না। আমি কফি খেতে খেতে আমি ওই দিকেই দেখবো, ড্যাশবোর্ডে দেখবো। আমি কি বুঝাতে পেরেছি? এবং আমি যদি দেখি ড্যাশবোর্ডে আমার প্লেন ঝামেলা করতেছে, কিংবা আমার গাড়ি ঝামেলা করছে, তাহলেও কি আমি বলবো চালাও অটো পাইলট? তাহলে আমি আর তার কন্ট্রোল নিব। এই জন্যই আমরা হিউম্যান বিং, এই জন্যই কিন্তু আমরা মানুষ, এবং এই জন্যই আমাদের বিচার হবে। কিন্তু এই শুধু এতটুকুর জন্য, এই যে লাস্টের যে কথাটা বললাম, যে আপনি ড্যাশবোর্ডে তাকিয়ে আছেন এবং আপনি দেখছেন আপনার গাড়ি প্লেন এলোমেলো করতেছে, আপনি কন্ট্রোল নিছেন নাকি নিছেন না? কম মানুষ কন্ট্রোল নেয়, বেশি মানুষ কন্ট্রোল নেয় না। এই জন্য বেশি লোক জাহান্নাম, কম লোক জান্নাত যাবে। জান্নাত জাহান্নাম যাওয়ার এটাই কিন্তু কোয়েশ্চেন, আল্লাহ এটাই প্রশ্ন করবে। আপনি নানান ব্যাখ্যা দিবেন যে আল্লাহ সামনের গাড়িটা যে এরকম ভাবে করলো, আমি গাড়িকে রূপক অর্থে ব্যবহার করতেছি, আমি তো ওর সাথে সেট করছি। আল্লাহ বলবে ওরটা আমি ওর সাথে আলাপ করবো, তোমারটা তুমি আমাকে বলো। তাই না? আপনি নানান কিছু ব্যাখ্যা করবেন। বাংলাদেশে আল্লাহ একটু একটু মানে এরকম ছিল আর কি, সবাই একটু অসৎ। আল্লাহ বলবো উগলামি পরে আলাপ, সবার হিসাব হবে, 18 কোটিরই হিসাব হবে, তোমারটা তুমি বলো। তুমি কেন নিজের কন্ট্রোল নেও নাই? তুমি কি বুঝো নাই এটা অন্যায়? তখন তো আপনি আর কিছু বলতে, আপনি বলতে চাইলেও আপনার হাত পা আর অন্যান্য কিছু বলা শুরু করবে যে হ্যাঁ বুঝতো, আল্লাহ বুঝতো। তাই না? আমি কি বুঝাতে পেরেছি? সো সেম, আপনি আজকে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করেন, যদিও আমাদের দেশে নিয়ম কানুন গুলো খুব স্ট্রং না, কিন্তু আপনার পানিশমেন্ট হবে কি হবে না এটা কিন্তু নির্ভর করবে আপনি ভুল অ্যাকশন নিছিলেন কিনা। আরেকজন কি করছে সেটা কিন্তু সেকেন্ডারি। এই সিম্পল জিনিসটা আমাদের অভ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা ছোটবেলা থেকে, এই যে বাবুটা, ওর বয়স 10, রাইট? 10ই তো, ওর বয়স 10। তো এ বেচারা কি জানে জীবন সম্পর্কে বলেন? এর কিন্তু কোনো কিছু নাই জীবনে, এখনো কিছু হয় নাই। ও অনেক বড় হবে, অনেক কিছু করবে, বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে পারবা কিন্তু তুমি, সম্ভব। চিনবা কিন্তু আমাদেরকে ওই দিন। প্রেসিডেন্ট হইলে আমরা যদি বঙ্গভবনে যাই, তুমি আমার বলো না কোন বুড়া লোক আসছে, তুমি বলবো আসেন, আমাকে নিয়ে আসেন, আমরা তোমার সাথে সেলফি তুলবো, এবং আমরা বলবো যে প্রেসিডেন্ট আমাদের বাচ্চা ছোটবেলার বন্ধু ছিল আমাদের, ঠিক আছে? তো ও বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে পারে, লিটারেলি ও দেশে পৃথিবীর একটা বড় সায়েন্টিস্ট হইতে পারে, তাই না? বড় কার রেসার হইতে পারে। আর কি হইতে পারে? রোবলক্স খেলো, রোবলক্স এর নাম্বার 1 প্লেয়ার হইতে পারে। এই যে ও দেখছে স্যার রোবলক্স তো এখনো খেলি নাই। কি খেলো তুমি ভিডিওতে? কি খেলো? যেটা হচ্ছে সেটাই, তার তো গেম গুলো কিছু থাকে না, paper.io খেলো নাই এগুলা? এই কি তোমার বাড়ি হারাগাছ মনে হচ্ছে। এনিওয়ে ঠিক আছে, আমি শিখাই দিব তোমাকে এগুলা। তো কামিং ব্যাক, তো এই যে একটা মানুষ, ছোট্ট একটা মানুষ, 10 বছর বয়স, ওরও কিন্তু কতগুলো হ্যাবিট ফর্ম করছে, এবং বেশিরভাগ ও বেচারা নিজে থেকে কিন্তু করে না। এটা খুব ভালো যে আসছে আজকে সেশনে, কতটুকু শিখতে পারবে ওটা অনেক পরের কথা, কিন্তু আসছে তো। আমি তোর বয়সে কোথাও এরকম সেশনে যাইনি, আমার আব্বা নিয়েও যায়নি, আমি নিজেও যাওয়ার প্রয়োজন বোধ, ও অন্তত আসা শুরু করছে, দ্যাট ইজ গ্রেট। আমরা কি ওর জন্য একটা হাততালি দিতে পারি জোরে? গ্রেট, তুমিও দিতে পারো। হ্যাঁ ঠিক আছে। সো এই যে আসা শুরু করছে, এটা ভালো। তো এই যে বেচারা ছোট্ট একটা মানুষ, জীবনটা শুরুই হয় নাই, এর মধ্যে কিন্তু কিছু ব্যাড হ্যাবিট তৈরি হয়েছে, এবং এই ব্যাড হ্যাবিট গুলো ওকে কে দিল? যদিও আব্বা আম্মাই শাসন করে, আপনার ছেলে তো না, আপনি অনেক শাসন করেন, কিন্তু আপনি কি জানেন আপনি অনেক ব্যাড হ্যাবিট আপনি দিচ্ছেন ওকে। মানে আমরা তাই করি, আমারটার ক্ষেত্রেও তাই হয়েছে। ওর মা অনেক ব্যাড হ্যাবিট দিচ্ছে, ওর দাদু দাদি দিচ্ছে, ওর নানা নানি দিচ্ছে, খালা দিচ্ছে, আত্মীয় স্বজন, স্কুলের টিচাররা দিচ্ছে, আশপাশের মানুষরা দিছে, টেলিভিশনের নিউজ দিছে, পেপার দিছে, তাই না? এগুলো দেখে 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 ও শিখে নিছে যে এগুলা করা যায়, এগুলা করলে এরকম, এটা করলে এটা কর। তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের কিছু অটো পাইলট কিন্তু ফর্ম হয়ে গেছে,
প্লেনের অটো পাইলট, গাড়ির অটো পাইলট বানানোর সময় এগুলো কিন্তু ডিজাইন করে বানিয়েছে যেন এটা শুধু ভালো কাজেই ব্যবহৃত হয় এবং যেন ভালোভাবেই কাজ করে, তারপরও ফেল করে। আর আপনার কিছু হ্যাবিট ফর্মেশন হচ্ছে যে হ্যাবিটগুলো আপনি জানেনই না কিভাবে ফর্ম হয়েছে এবং তার অধিকাংশ খারাপ হ্যাবিট ফর্ম করছে। কারণ আমি তো দেখিনি আমার আব্বা ফজরে উঠে নামাজ পড়ে, তাহলে আমার ভিতর তো এটা হবে না। আমি তো দেখি নাই যে আমার আশপাশের লোকরা সব সত্যি কথা বলে, তাহলে আমার ভিতর তো এটা হবে না। আমি তো দেখছি যে জোর জুলুম করলেই বেশি পয়সা করে ইনকাম করা যায়, তাহলে তো আমার ভিতরে এটা ঢুকে গেছে যে আমাকেও এটা হইতে হবে। আমাদের দেশের ছোট ছোট ছেলেমেয়েদেরকে যখন আমরা বড় করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে বলি যে তোমাকে অনেক টাকা কামাই করতে হবে। কবিতা পর্যন্ত আছে, মন দিয়ে পড়ালেখা করে যেই জন বড় হয়ে ভালো মানুষ হবে, কথা লেখা নাই, বলা আছে বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সে জন। গাড়ি আর ঘোড়া লাগবে, ঘোড়া বাদ গেছে কিন্তু গাড়ি আছে, গাড়ির সাথে ফ্ল্যাট যোগ হয়েছে। তো আমরা ছোটবেলা থেকে এটা মানুষকে শিখাই ফেলছি। তাহলে এই যে হ্যাবিট ফর্ম হয়েছে, অটো পাইলট ফর্ম হয়েছে, এটা কিন্তু আপনার ভিতর কাজ করবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন আপনার দায়িত্ব কি? আপনার অটো পাইলটকে মাঝে মাঝে আপনার দেখতে হবে। বোঝা যাচ্ছে না? বোরিং লাগতেছে? বোরিং লাগতেছে। আপনাদের অটো পাইলটকে আপনাদেরকে অবজার্ভ করতে হবে এবং অবজার্ভ করে আপনাকে দেখতে হবে যে আমার অটো পাইলটের মধ্যে কোথায় কোথায় সমস্যা আছে এবং কোথায় কোথায় নাই। যেখানে যেখানে আপনি সমস্যা আছে সেখানে সেখানে আপনি কাজ করবেন, আর যেখানে যেখানে সমস্যা নাই সেটাকে আপনি ঠিক মতো রেখে দেবেন। এই যুদ্ধটা তো শুরু হলো আজকে থেকে, রাইট? ওর জন্য আজকে থেকে শুরু হলো, হয়তো বুঝতে পারছে না শেষ হবে কবে। এই যুদ্ধ শেষ কবে? ওই যে অটো পাইলট দেখবো, ভুল থাকলে কারেকশন করবো, ঠিক থাকলে আলহামদুলিল্লাহ। এই যুদ্ধটা শেষ দিন কবে? লাস্ট দিন কি? দুনিয়ার লাস্ট দিন? ইরান ওয়ারের লাস্ট দিন? হ্যাঁ, আপনার জীবনের শেষ দিন পর্যন্ত। এবং এই জন্যই আমি বলি জীবন কি কঠিন? কঠিন না জীবন? তোমার কাছে কি মনে হয় জীবন কেমন? কঠিন? ও বলছে কঠিন, তাহলে তো আপনারা বুঝছেন কত কঠিন। কঠিন টু দি পাওয়ার কিউব। বাট জীবন সুন্দর। জীবন সুন্দর এই জন্যই সুন্দর যে জীবন একটা লাইভ ম্যাচ, জীবন একটা রেকর্ডেড ভিডিও না যে আপনি পরে একবার দেখে নিলেন আপনার জীবনটা। একটা লাইভ খেলা চলতেছে, কিন্তু আপনি খেলার মধ্যেই আছেন। একটা প্লেয়ার যেমন খেলার মধ্যে থাকে, ও অনেকগুলো ডট বল ডট বল ডট বল ডট বল, তারপর একটা চার পেলে চার মেরে দেয়। তো এরকম আজকে এরকম অনেক ডট বল প্লেয়ার এখানে হয়তো আমরা আসি, হয়তো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, আজকেই হয়তো একটা আপনি রান চেঞ্জ করে ফেলবেন, আপনার কিছু একটা পরিবর্তন হবে। এই জন্য কিন্তু জীবন লাইভ এবং জীবন এত মজার ওই দিন পর্যন্ত, দ্য লাস্ট ডেট, দ্য লাস্ট টাইম। তাহলে এই সময় পর্যন্ত আমাদের এই ভালো এবং খারাপ অভ্যাসের যে যুদ্ধটা সেটা চলতে থাকবে। এবং আমরা যদি এই জায়গাতে সাবকনশিয়াস মাইন্ডের কথা না বলি তাহলে খুব অন্যায় হবে। সাবকনশিয়াস মাইন্ড আসলে কি, এটা নিয়ে চাইলে অনেকগুলা ক্লাস করানো সম্ভব, সাবকনশিয়াস মাইন্ড। কিন্তু আজকে আমি শুধুমাত্র মৌলিক জিনিসগুলোর কথা বলবো। আমাদের মাইন্ডের কতগুলো স্তর আছে আপনার হয়তো এগুলো জানেন, এগুলোর জন্য সাইকোলজিস্ট হওয়ার দরকার নেই। আমাদের যে সচেতন মাইন্ড থাকে, যেটাকে আমরা কনশিয়াস মাইন্ড বলি, এটাকে আমরা সবচেয়ে বেশি শক্তিশালী বলে আমরা মনে করি। বোঝা যাচ্ছে? অর্থাৎ আজকে যে আপনি আসলেন, তো আপনি একটা অটোরিকশা বা সিএনজি ভাড়া করে এসেছেন হয়তো বা, তো ওর সাথে আপনি ভাড়ার বার্গেন করছেন, নেগোসিয়েশন করছেন যে মামা না এটা তো 300 টাকা ভাড়া না, 250 টাকা নেন, আচ্ছা না দেন, আচ্ছা ঠিক আছে চলেন। এইটা আপনার কনশিয়াস মাইন্ডের কাজ। আজকে যে আপনি এখানে বুঝতে চেষ্টা করতেছেন, কিছু কিছু মানুষ এখনো বোঝার চেষ্টা করতেছে, অধিকাংশ ঘুমায় যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। তো যারা বুঝতে চেষ্টা করতেছেন তাদের কনশিয়াস মাইন্ড কিন্তু কাজ করতেছে। আপনি চিন্তা করছেন যে এটা ঠিক কথা, আবার আপনি মনে মনে এটাও ভাবতেছেন যে এটা ভাইয়া বলছে, মাইকে বলছে, কিছু বলতেছি না, বাট মেবি এটা আমি এগ্রি করতেছি না, কোনো দোষের ব্যাপার না। তার মানে আপনি কনসিয়াসলি বিচার করতেছেন। বোঝা যাচ্ছে? কনসিয়াস মাইন্ড কিন্তু মানুষের সমস্ত কনসিয়াস ডিসিশন মেকিং, সজ্ঞান ডিসিশন মেকিং এর জন্য রেসপন্সিবল। এবং আপনার ওই যে বিচার কিন্তু কনসিয়াস মাইন্ডের জন্যই হবে। এবং কনসিয়াস মাইন্ড মানুষ ছাড়া আমাদের জানা মতে আর কোনো প্রাণীর মধ্যে নাই কনসিয়াস মাইন্ড, যে সেটা সচেতনভাবে চিন্তা করতে পারে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তো আমরা কি বলছি, আমরা বেশিরভাগ মানুষ মনে করি কনসিয়াস মাইন্ডটা খুবই গুরুত্বপূর্ণ। অফকোর্স এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এরও থেকে বেশি পাওয়ারফুল মাইন্ড আপনার ভিতর আছে, যেটা নাম, জোরে বলেন তাহলে ঘুমটা চলে যাবে, সাবকনশিয়াস মাইন্ড। ইয়েস। এবং এইটা আপনার ভিতরের পাওয়ার হাউস বলি আমরা। আমরা বলি এটা একটা মানুষের ভিতরের পাওয়ার হাউস। আপনার বয়স কত ডাজেন্ট ম্যাটার, আপনার ব্যাকগ্রাউন্ড কি ডাজেন্ট ম্যাটার, আপনি জীবনে কতদিন কত কিছু ধরা খাইছেন কিছু ম্যাটার করে না। যদি আপনি কোনো একদিন সকালবেলা উঠে বা কোনো একটা নির্দিষ্ট সময় আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে ট্রিগার করতে পারেন,
সাবকনশিয়াস মাইন্ড আলাদিনের দৈত্যের মতো, আলাদিনের চেরাগের দৈত্যের মতো, এক্স্যাক্টলি এরকম। আলাদিনের চেরাগের দৈত্য কি করে? আপনি একটা চেরাগ নিলেন, তারপর চেরাগকে ঘষলেন, একটা দৈত্য বের হয়ে আসলো, হু হা হা করে একটা। ভয় পাও তুমি? দৈত্য আসলে ভয় পাও না। দৈত্যকে আপনি কি বলেন? দৈত্য কি বলে? মেরে আকা। আপনার আলিফ লাইলা দেখেন না এগুলা? তারপর কি ছিল? কেহের মাল, দেখছেন তো এগুলা? ভুলে গেছেন? তুমি দেখো না এগুলা? আগে আমরা ছোটবেলায় বিটিভিতে দেখতাম, তাই না? দেখছে, ও দেখছে, আলাদিন দেখছে। তো এসে বলে যে আমাকে বলেন আমার বস আমি কি করব। তো আপনি বলেন এটা করে দাও, ওইটা করে দাও, ওইটা করে, তিনটা করলে ওকে না? আলাদিনের জিনি, ঠিক আছে তো? মিলাতে পারছেন? জিনি কয়টা সলভ করে? এর বেশি নাই, চতুর্থ দিলে কাজ হয় না। কিন্তু মজার ব্যাপার, এই যে আলাদিন সাবকনশিয়াস মাইন্ড, এর কোনো লিমিট নাই। আপনি ওকে যা বলবেন আপনার হয়ে সে তাই করে দিবে। শুধুমাত্র একটাই ডিফিকাল্টি ওর, এই দত্তকে আপনি যখন বলেন যে তুমি আমার হয়ে সকালে ফজরে উঠে আমাকে করে দাও, সে শুধু আপনাকে বলবে যে ওস্তাদ আমাকে খালি একটু শিখায় দেন, জিনিসটা খালি আমাকে একবার শিখায় দেন, এরপর অটো পাইলট, আমি দায়িত্ব নিচ্ছি আপনার। আপনাকে জিনিকে এটাকে জাস্ট শিখাই দিতে হবে। এই হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার। আপনার জীবনে যা কিছু পাইতে ইচ্ছা করে, আমি কিন্তু মোটিভেশন বলতেছি না আপনাদেরকে, আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমি আপনাদেরকে মোটিভেট করছি না, আমি এটা নিজে পেয়েছি, আমি অনেক মানুষকে পেতে দেখেছি, অনেক মানুষের পাওয়ার বিষয় বইয়ে বইয়ে তারা লিখে গেছে। আমরা বইগুলো হয়তো পড়ি কিন্তু আমরা ভিতরের ভাষাগুলো বুঝি না যে কি বলতে চেয়েছে। সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে আপনার ভিতরের একটা লুকানো একটা দৈত্য, যাকে আপনি যে কিছু বলবেন সে ওইটা আপনার হয়ে করে দিবে। কিন্তু শুধুমাত্র একটাই তার ছোট্ট সাপোর্ট দরকার, যে তাকে আপনাকে এটা শিখিয়ে দিতে হবে। আমি বুঝতে পারছি? সো আপনি যা কিছু করেন সারাদিনে, আপনার কাছে মনে হয় আপনি বুঝি চিন্তা করে করেন, কিন্তু উত্তর হচ্ছে আপনি সারাদিনে যা করেন তার 95% জিনিস আপনি জানেনও না যে আপনি কেন করেন, কিভাবে করেন। আমি কি বোঝাতে পেরেছি? আজকে যে আপনি ঘুম থেকে উঠেছেন, উঠে যে আপনি বাথরুমে গেছেন, দাঁত ব্রাশ করেছেন, পোশাক পরেছেন, আপনি জানেনও না আপনি এটা কেন করেছেন। আপনার মনে হয়েছে যে আমি একটা সেশনে যাব, এইটা অনেক সেকেন্ডারি টার্সিয়ারি রিজন, এগুলো কোনো রিজনই না। মূল রিজন হচ্ছে আপনার জীবনে আপনি প্রতি মুহূর্তে যত কাজ করেন সেই কাজগুলো আপনি কেন করেন এটা আপনার সবসময় জানা থাকা দরকার। এক ওয়াক্ত নামাজ আপনি কেন পড়েন অথবা কেন মিস দেন, দুটার উত্তরই আপনার জানা থাকা দরকার। কিন্তু আনফরচুনেটলি যারা পড়ে তারাও জানেন আমি কেন পড়ি, যারা পড়ে না তারাও জানেন আমি কেন পড়ি না, কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে আমরা এটা শিখাই নাই। আমি কি বুঝাতে পারছি নাকি কঠিন লাগছে? সাবকনশিয়াস মাইন্ড আপনার ভিতরে আছে। আমাদের ভিতরে এরকম কোনো মানুষ নাই যার ভিতর সাবকনশিয়াস মাইন্ড আছে বা নাই নিয়ে আমাদের মধ্যে কোনো সন্দেহ আছে। সাবকনশিয়াস মাইন্ড আপনার ভিতরে আছে, এবং আমরা যখন হ্যাবিট ফরমেশনের কথা বলি তখন সাবকনশিয়াস মাইন্ডকে আমাদের একটু টাচ করে যেতেই হয়, আদারওয়াইজ সাবকনশিয়াস মাইন্ড আমাদের এইসব আলোচনার মধ্যে আমরা আনতেই চাই না, বিকজ এটা একটা অনেক বড় সাবজেক্ট, অনেক বড় একটা বিষয় সাবকনশিয়াস মাইন্ড। এবং সাবকনশিয়াস মাইন্ড আপনার অটোনোমাস নার্ভাস সিস্টেমকে ম্যানেজ করে। আমরা এটার ভিতরে বেশি যাব না। অটোনোমাস নার্ভাস সিস্টেম মানে কি বুঝি আমরা? আমাদের যে শরীরটা বেঁচে আছে, আছে না? একটা যে কোনো প্রাণীর কথা আপনি চিন্তা করেন, একটা সাপ, একটা ব্যাঙ, একটা তেলাপোকা, সবার কিন্তু আমরা একটা জীবিত, জীবিত না জীব বলি আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিছে। আবার অনেক জিনিস আছে জড় পদার্থ, যেমন একটা কাঠ বা কিছু, এগুলো হচ্ছে এর সব নড়তে পারে না, এগুলো সায়েন্সের ব্যাখ্যা আছে। তাহলে এই যে একটা জীবিত জিনিস, একটা তেলাপোকা, ওর জীবন ধারণের প্রক্রিয়াটা কে ম্যানেজ করতেছে? আমি বোঝাতে পেরেছি? আপনি তেলাপোকা যান না, আপনি আপনার কাছে আসেন। আপনি যে সকালবেলা ঘুম থেকে উঠছেন, আপনার হার্ট বিট দিচ্ছে, এ কি সারাদিন একই রেটে বিট করে নাকি বিট চেঞ্জ হয়? চেঞ্জ হয়। কে তাকে ইনস্ট্রাকশন দেয়? কার ব্রেন? কিসের বেসিসে? অবশ্যই সাবকনশিয়াস মাইন্ড, কিন্তু কিসের বেসিসে? ইনফরমেশন। কি বলছেন ইনফরমেশন? আপনি গ্রেট, ইনফরমেশন কোথা থেকে পান?
এই কাছাকাছি এসে একটু সরে গেল। আপনি আরেকটু ট্রাই করেন তো। ধরেন আপনি ভয় পাচ্ছেন, ভয় পেয়েছেন, রেট বাড়ছে, কিন্তু কেন? হার্ট কি দেখতেছে? একটা কুকুর আপনাকে দেখে ঘেউ ঘেউ করছে, হার্ট দেখতে পায়? কে দেখে? কে শুনে? এরকম কয়টা সিস্টেম আছে যে ইনফরমেশন নিতে পারে শরীরে? অনেক না, 5টা। দেখেন কত বেসিক, কত বেসিক আসলে। 5টা, মাত্রই 5টা। এবং এর মধ্যে মেইন কিন্তু 3টা, চোখ, কান, নাক। এবং আপনারা, আমি রিসেন্টলি একটা পেপার পড়ছিলাম, সেখানে বলতেছে চোখের থেকেও নাকি নাকের সেন্সিটিভিটি বেশি পাওয়ারফুল। দো এগুলা প্রুভেন না, এক একজন এক একটা জিনিস লিখছে। এবং ভেরি রিসেন্টলি আপনারা যারা মার্কেটিং এ কাজ করেন, ব্র্যান্ডিং এ কাজ করেন, আপনাদের এটা জানলে ভালো হবে। ম্যাকডোনাল্ডস একটা এক্সপেরিমেন্ট করেছে। কি করেছে তারা? কোনো একটা বড় শহরে, ম্যাকডোনাল্ডস আপনারা জানেন রাইট, লাইক কেএফসি এন্ড আদার্স। তারা রাস্তার মাঝে একটা বিলবোর্ডের মতো জিনিস বসিয়েছে, ঠিক আছে? কিন্তু সেটাতে তারা কোনো কিছু লিখে নাই, জাস্ট কালারটা ম্যাকডোনাল্ডস এর কালার দিয়েছে, কিন্তু কিছু লিখে নাই। কিন্তু দে হ্যাভ ক্রিয়েটেড সাম সর্ট অফ ফ্রিগন্যান্স, ঘ্রাণ, খাবারের ঘ্রাণ, ম্যাকডোনাল্ডস এর খাবারের ঘ্রাণ। বুঝতে পেরেছেন? ধর আপনার কেএফসি তে গিয়ে যদি একটা, মেবি রোজার মাস আলাপ করা ডিফিকাল্ট, বাট আপনি যদি ফ্রেঞ্চ ফ্রাই খান, তো ইউ হ্যাভ এ টেস্ট রাইট, এবং ইউ হ্যাভ সাম স্মেল। ম্যাকডোনাল্ডস এর যে স্মেল, সেইটা তারা সামহাউ ক্রিয়েট করছে কেমিক্যাল দিয়ে, এবং সেইটা ওইখানে তারা স্প্রেড করতেছে। কিছু দেখাচ্ছে না কিন্তু আপনাকে, কিন্তু আপনি যখন ওই বিলবোর্ডের পাশ দিয়ে যাচ্ছেন, আপনি ম্যাকডোনাল্ডস এর খাবারের ঘ্রাণ পাচ্ছেন। এবং পাশেই একটা ম্যাকডোনাল্ডস এর শপ আছে, ওই মোটামুটি দৃষ্টিসীমার মধ্যেই। তাদের বিক্রি রেট 60% বেড়েছে, 60%। অথচ এতদিক পর্যন্ত আমরা শুধু বিলবোর্ড দেখেছি, এবং বিলবোর্ডে লেখা থাকে কেএফসি খান, এটা খান, 60% ডিসকাউন্ট, অমুক তমুক, নিউ ইয়ার, তাই না? কিন্তু তারা নতুন এক্সপেরিমেন্ট করেছে যে মানুষের শুধুমাত্র নাকের যে পাওয়ার, সেটাকে তারা ইউটিলাইজ করতেছে, এবং ইট ইজ ওয়ার্কিং। তো এরকম ভাবে আমাদের ইনফরমেশন নেওয়ার সিস্টেম মাত্র 5টা। এই ইনফরমেশন নিয়ে আপনার ব্রেনের কাছে গেছে সে। আপনারা বলছেন ব্রেন ডিসাইড করে, অনেকে বলছেন, অ্যান্সার ইজ রাইট। ব্রেন কি করছে? তার সাবকনশিয়াস মাইন্ডকে ইনফরমেশনটা দিয়ে দিছে। দেখেন সুপার কম্পিউটারের মতো কাজ চলতেছে ভিতরে। সাবকনশিয়াস মাইন্ড ডিসাইড করে ফেলছে এই সিচুয়েশনে তো একে দৌড়াইতে হবে, কারণ একটা পাগলা কুকুর আসতেছে সামনে। তাহলে এখন কি করতে হবে? এখন দৌড়াতে হবে। তাহলে দৌড়াইতে কি করতে হবে? মাসেল গুলাকে অ্যাক্টিভ করতে হবে। এখন আবার চিন্তা করার টাইম নেই, এখন মাসেল। তো মাসেল গুলাকে অ্যাক্টিভ করো। মাসেল গুলোকে অ্যাক্টিভ করতে কি হলো? মাসেল গুলোতে এনার্জি পাঠাও। এনার্জি মানে কি আপনারা জানেন, আমাদের মাসেল গুলা মানে সেল। সেলের মধ্যে কিন্তু খাবার ইতিমধ্যেই আছে, না থাকলেও সেগুলো হয়তো বা আমাদের যে চর্বি বলি আমরা, যে মোটা মানুষ যারা আমরা, এরকম আমাদের ফ্যাট হয়ে জমে আছে। তো এগুলোকে ব্রেক করা দরকার। ব্রেক করতে গেলে কি করতে লাগবে? অক্সিজেন লাগবে, কারণ অক্সিজেন ছাড়া তো কোনো কিছু জ্বলে না। জ্বলে? আপনাদের বাসার যে চুলাটা আছে, ওটা জ্বালানোর জন্য কিন্তু ইউনিট অক্সিজেন। তাহলে অক্সিজেন লাগবে, কারণ আমার প্রত্যেকটা সেল এক একটা চুলার মতো, একটা রান্নাঘর, যেখানে অক্সিজেন যাবে। সেলের মধ্যে অলরেডি খাবার আছে, একটা দহন প্রক্রিয়া হবে, এবং ওখান থেকে এনার্জি বের হয়ে আসবে। বোঝা যাচ্ছে না? জটিল লাগতেছে? তো এখন লাগবে হচ্ছে আপনার অক্সিজেন। তো বলছে অক্সিজেন পাঠাও। এখন অক্সিজেন যাবে কোন দিক দিয়ে? অক্সিজেন যাবে ব্লাডের সাথে। তখন ব্লাড পাস করতে হবে। এখন ব্লাড হার্টকে বলছে তুই জোরে পাঞ্চ কর, সিম্পল অঙ্ক। এখন হার্ট যে জোরে পাঞ্চ করে, হার্ট তো আবার অক্সিজেন নেয় না, ও ব্লাড নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু ফাঁকা ব্লাড, ট্রাক যাচ্ছে, খালি ট্রাক। ও ও ফুসফুসকে খবর দিছে যে তোর ওখানে কিন্তু কিছু ট্রাক ঢুকবে, তাড়াতাড়ি বালু ভর বা সিমেন্ট ভর। সে কি করছে? ব্রিদিং সিস্টেমকে অ্যাক্টিভেট করছে, জোরে জোরে শ্বাস নেয়, তাড়াতাড়ি শ্বাস নেয়, কারণ যত বেশি শ্বাস নিবি তত বেশি অক্সিজেন ঢুকবে, এবং তত আবার ওই যে সেলের প্রোডাকশন গুলো নষ্ট হচ্ছে, গার্বেজ গুলা, ও বলে কার্বন ডাইঅক্সাইড গুলো আমাকে ফেল দিতে হবে। তাহলে তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি নিয়ে। এই আপনার শ্বাস প্রশ্বাস এবং হার্টবিট বেড়ে গেছে, কারণ আপনি একটা কুকুর দেখছেন। অথচ কুকুরটা বাস্তবে না, কুকুরটা সিনেমার পর্দায়, এই কুকুর বাস্তবে নাই। অথবা আপনি দেখতেছেন ঘুমের মধ্যে ধরছে কুকুর, অথবা স্যার খাতা টানতেছে, দেখছেন না পরীক্ষায়? স্যার খাতা টানতেছে, না স্যার, না স্যার নিয়েন না, আপনার পাশে এই উঠ, কিছু আনে, ঘুমাচ্ছিস। সো আপনি ঘুমের মধ্যে, ইমাজিনেশনের মধ্যে আপনার ব্রেন কিন্তু ভুল কাজ করতেছে। বুঝেন অবস্থা? ব্রেন অনেক পাওয়ারফুল, কিন্তু ব্রেনের কিন্তু একটা বড় ভুল আছে। ব্রেন কিন্তু রিয়েলিটি আর ইমাজিনেশনের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। এবং শুধু এই সিম্পল কারণের জন্য আমাদের জীবনের পিছনে ঘটে যাওয়া অনেক ঘটনা আমাদের এখনো ট্রমাটিক করে। আমি কিন্তু এগুলো মানে আমার যে লাইফ কোচিং, কিন্তু আমি এরকম ক্লায়েন্ট পাই। এবং ইন্টারেস্টিংলি আমি যে লাইসেন্স করে আসলাম না এনএলপি এর, এগুলোতে এই জিনিসগুলাই
অন্য একটা টেকনিক অ্যাড করছে, কিন্তু নলেজটা এক, টেকনিকটা শুধু ডিফারেন্ট। এবং ঠিক একই কারণে এই যে ব্রেন যে ধোকা খায়, এই একই কারণে আপনি জানেন আপনার ফিউচারকে আপনি ইমাজিন করে ভালো কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি ব্রেনকে পরিকল্পনা মাফিক ধোকা দিতে পারবেন। ধোকা যে খায় তাকে আপনি নানাভাবে ধোকা দিতে পারবেন। এবং এই জন্য আপনারা দেখবেন যখন কোনো কিছু আমরা ভালো কিছু করতে চাই তখন আমরা দোয়া করি, তখন আমরা ইমাজিনেশন করি, পজিটিভ ইমাজিনেশন করি না, করি। এগুলো কিন্তু এই কারণে, কারণ আপনি ব্রেনকে ইনটিউশন দেন যে আমি এটা পেতে চাই, তখন ব্রেন আপনাকে বলে তাহলে আমি এটার জন্য কাজ করতে চাই। আপনি যদি রিওয়ার্ড না দেন তাহলে আমি কেন কাজ করব? আমি বোঝাতে পারছি? সো আপনার সাবকনশিয়াস মাইন্ড এত কিছু করে মুহূর্তের মধ্যে করে ফেলে, আপনি জানেনও না, আপনি টেরও পান না। সাবকনশিয়াস মাইন্ড নিয়ে আমাদের অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে। সামনে আমরা কোনো ক্লাস সাবকনশিয়াস মাইন্ড নিয়ে করব, আমরা হয়তো ইনশাল্লাহ ল অফ অ্যাট্রাকশন নিয়ে করব। এগুলো এক্সটেন্ডেড, সাবকনশিয়াস মাইন্ড কিভাবে বাইরের জিনিসের সাথে কানেক্ট করে, ঠিক আছে। এবং আপনি যত সাকসেসফুল মানুষের প্যাটার্ন খুঁজে দেখবেন তাদের ভিতর কিন্তু এই প্যাটার্ন গুলো ছিল। তা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই তাহলে আপনি কেন সাকসেসফুল হইতেছেন না? সহজ কোয়েশ্চেন, কিন্তু যে বক্তব্য দেয় সে তো এত সাকসেসফুল না। আপনি বইয়ের মধ্যে এত কথা লিখছেন, তো আপনি কেন হইতে পারতেছেন না? কেন হইতে পারতেছেন না বলেন দেখি, জোরে বলেন। ইমপ্লিমেন্টেশন। আর আমিও এরকম একটা লুপের মধ্যেই পড়ে রয়েছি। আমি একটা মেসেজ দিতে আসছি, বোঝা যাচ্ছে? আপনার কাছে একজন চিঠি নিয়ে আসছে, একটা চিঠিতে সেই চিঠির মধ্যে লেখা আছে যে এই কাগজটা ব্যাংকে জমা দিলে আপনি 10 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। থাকতে পারে এরকম, আসে না মানি অর্ডার? তো আপনি এখন চিঠিটা নিয়ে বলতেছেন এই চিঠিটা আমি বিশ্বাস করি না। কেন? আরে 5 লাখ টাকা যদি এই চিঠির মধ্যে থাকবে তো ওই ব্যাটার অ্যাকাউন্টে তো 10 লাখ টাকা থাকতো, তো ও কেন চিঠি দিয়ে বেড়াচ্ছে মানুষের কাছে? দুইটা আলাদা জিনিস, দুটা আলাদা জিনিস। আমি কি বোঝাতে পেরেছি? আমরা অনেক সময় দুটো মিলাই ফেলি, কিন্তু দুটা জিনিস। মানি অর্ডার আসলে আপনি ঠিকই নেবেন, কিন্তু এই জিনিসটা অন্য কোনো ফরম্যাটে আসলে আপনি তখন চিন্তা করেন মেসেঞ্জার কি করছে তার জীবনে। এইটা আপনার বিচার করার বিষয় নয়। আপনার বিচার করার বিষয় হচ্ছে আপনি শুধু প্রয়োজনীয় জিনিসটা নেবেন। যেমন একটা খেজুর খাই আমরা রোজার মাসে, কি করি? তারপর বীজটা আস্তে করে বের করে আমরা বোন প্লেটের মধ্যে রেখে। আপনি কি কখনো এই টেনশনের মধ্যে পড়ছেন? হ্যাঁ, খেজুরের সাথে শয়তান বীজ দিয়ে দিল, খেজুরের ওজনের সাথে তো বীজের ওজন যোগ করে দিছে, এখন আমি বীজটা কিভাবে খাবো? তাহলে খেজুরই খাবো না কালকে থেকে। এগুলো চিন্তা করেন আপনি? না, এত টেনশন করার দরকার নেই। আপনি শুধু প্রয়োজনীয় জিনিসটা নেবেন, অপ্রয়োজনীয় জিনিসটা সরিয়ে দেবেন। ওকে, চলেন আমরা এখানে যাই। সো সাবকনশিয়াস মাইন্ড নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা আর দুইটা বেসিক জিনিস নিয়ে একটু কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। এটা আল্লাহর বিশেষ রহমত হিসেবে আমি এটা ধরি, নিউরোপ্লাস্টিসিটি। আপনারা হয়তো জানেন যে আমাদের শরীরের কোনো জায়গায় যদি সেল মরে যায়, হয়তো একটা কেটে গেল বা একটা ক্ষত তৈরি হলো, তাহলে কিন্তু সেলটা পুনর্গঠন হয়। আপনারা জানেন, রাইট? সেলটা আবার তৈরি হতে পারে শরীরের যে কোনো জায়গায়। এই জন্য দেখবেন আমাদের অনেক ছোটবেলায় যদি হাত পা কেটে গিয়ে থাকে, সেই দাগগুলো আপনি বেয়ারলি দেখতে পাবেন, দেখাই যায় না যেখানে একটা দাগ ছিল, ভুলেই গেছেন আপনি, ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়। কিন্তু মোর ইম্পর্টেন্ট হচ্ছে এটা কিন্তু নিজেকে রিফ্রেশ করতে পারে। কিন্তু ব্রেনের সেল একবার যদি মরে যায় তাহলে কিন্তু এই সেলটা কখনো জীবিত হয় না, তাকে কিন্তু আপনি কখনো আর রিভাইভ করতে পারবেন না। এটা তো জানেন আপনারা, রাইট? জানেন তো না? জানেন কি জানেন না তাও জানেন, রাইট? একটু বলবেন না? আমার তো একটু এনার্জি, আমি তো রোজা রাখছি। সো ব্রেইনের সেল কিন্তু একবার ডেড হয়ে গেলে কিন্তু একে আর বাঁচানো সম্ভব না, ঠিক আছে? এবং এক সময় সাইকোলজিস্টরা ভাবতো যে ব্রেন যদি একটা কাজ করতে কখনো ভুলে যায় বা হারিয়ে ফেলে ক্যাপাসিটি, আপনি জানেন স্ট্রোক করে না মানুষের, অর্ধ ব্রেনের মধ্যে একটা ক্লট হয়ে যায়, তখন ওইটাকে রিমুভ করে, যখন অনেক সময় ব্রেনের মধ্যে রেখেই দেয় ওই ক্লটটা, কারণ সার্জারিটা ডিফিকাল্ট। অনেক সময় ক্লটটা রিমুভ করলে অনেক সময় ব্রেনের ওই সেলগুলোও কিছু কিছু জিনিস কেটে নিয়ে আসতে হয়, তখন কিন্তু ওই সেলগুলো অ্যাক্টিভিটি হারিয়ে ফেলে। এবং আপনাদের স্ট্রোক করা পেশেন্ট অনেক সময় হাত অবশ হয়ে যায়, পা অবশ হয়ে যায়, শরীরের এক সাইড, পুরো শরীর অবশ হয়ে যায়। এরকম দেখেছেন নিশ্চয়ই, আমাদের মুরব্বীদের হয় এগুলা, শান্ত বয়স হলে হয়, এই জন্য বলছি কম বয়সে হতে পারে। কিন্তু ব্রেইনের এত সেল আল্লাহ তাআলা দিয়েছেন, মানে এত নিউরন, আমি বলবো সেল বললে ঠিক হবে না, এত নিউরন আল্লাহ তাআলা দিয়েছেন যে আপনি যদি নিউরনগুলোকে আবার কানেক্ট করতে শুরু করেন তাহলে আপনার পক্ষে আবার পুরোনো কাজগুলো ঠিকভাবে করা সম্ভব। এটা কতটা আমাদের দাদি নারীরা উলের সোয়েটার বানাতো, মনে আছে? তো আপনার দাদির কাছে অনেক উল আছে এবং উনি বানানোর ক্যাপাসিটিটাও জানে। এখন আপনাকে একটা সোয়েটার বানিয়ে দিয়েছে, আপনি সোয়েটারটা হারিয়ে ফেলেছেন, গেছেন একটা পিকনিকে, কোথায় খুলে রাখছেন ভুলে গেছেন, এখন আপনি বাসায় চলে আসছেন, আপনার মন খুব খারাপ কারণ আপনার সোয়েটার নাই। তাহলে আপনার দাদি আপনাকে বানিয়ে দিতে পারবে আবার, বিকজ শি গট দ্য ক্যাপাবিলিটি অ্যান্ড শি হ্যাজ দ্য রিসোর্স, কিন্তু তার একটু সময় লাগবে।
তাকে বলবেন বাবা তুমি 10টা দিন টাইম দাও, আমি বানিয়ে দিচ্ছি। সো আপনার কাছে, আপনার ব্রেইনের কাছে এনাফ নিউরন আছে, আপনি যদি কয়েক জন্মও বাঁচতেন পৃথিবীতে তবুও শেষ হইতো না নিউরন। এখনো আছে, এই মুহূর্তেও আছে, কিন্তু বেশিরভাগ নিউরন আপনি ইউজই করেন না, আপনি ফেলে রাখছেন। লাইক আমার রেজিস্ট্রেটিভস বইয়ের প্রথমে একটা গল্প আছে যে এক লোক ভিক্ষা করে, একটা বাক্স আছে তার কাছে পুরানো, আমিও কারো কাছে শুনছি গল্প, তার আমি বানাই নাই। একটা পুরানো বাক্স, এটার মধ্যে সে বসে থাকে, রাত্রে ওটার মাথা দিয়ে ঘুমায়, ওজনওয়ালা বাক্স। তো সবাই আসে তাকে ভিক্ষা দেয়, এইভাবেই সে অনেক দিন কাটায় ফেলছে। তো একদিন এক পথচারী আসছে তার সামনে, অপরিচিত লোক। সে তাকে বলছে যে বাবা ভিক্ষা দাও। সে পথচারী বলছে ভিক্ষা দেওয়ার ক্ষমতা তো আমার নাই, কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি। তো ভিক্ষুক বিরক্ত, এমনি ভাই ভিক্ষা দিলেন না আবার প্রশ্ন করবেন? বলছে হ্যাঁ আমার একটা প্রশ্ন, সে বাক্সর মধ্যে কি আছে? তো ভিক্ষুক বলছে এটা আমার জানার দরকার নাই, আমার এটা জানার প্রয়োজন বোধ করি না, বাক্সটা আমার কাজে আসে, দ্যাটস ইট, আমি বসি শুই, এটাই। পাইছো কোথায়? আমার আব্বা দিচ্ছে আমাকে। সে কি করতো? বসতো আর শুইতোই। তাকে কে দিচ্ছে জানি না, সম্ভবত আমার দাদা দিচ্ছে। তোমার কি একবারও মনে হয় নাই যে বাক্সতে কি আছে দেখি? না, মনে হয় নাই। তো তারপরে লোক চলে গেছে, আর ভিখারিও খুব বিরক্ত হয়েছে যে অপরিজনের লোক টাকা দেয় না, আবার বড় বড় বিয়ান দেয়। সো 3-4 দিন পর তার কাছে মনে হয়েছে আসলে এত ভারীটা দেখা উচিত। সে একটু 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 করে খোলার চেষ্টা করছে, খোলার পর দেখে এখানে প্রচুর পরিমাণ স্বর্ণ মুদ্রা, যেটা দিয়ে তার কয়েক জীবন হয়তো চলে যেতে পারে, কথার কথা, গল্প। তাহলে আপনার কাছেও এরকম স্বর্ণ ভান্ডার আছে কোথায়? কিন্তু আমরা এটা ব্যবহার করি না। আমরা কি নিয়ে চিন্তিত? কি নিয়ে আমরা চিন্তা, আমাদের টেনশন কি, দুশ্চিন্তা কি? অবশ্যই ভবিষ্যৎ। আর কি, আর কি ভবিষ্যতের কি নিয়ে টেনশন আমাদের? পাস্ট নিয়ে চিন্তা। আপনি ভালো করে চিন্তা করে দেখেন, মানে আজ এই কথাগুলো কিন্তু আমি ভাবার জন্যই বলছি, আমাদের আরো এই কানেক্টেড সেশন গুলো ভাবার জন্যই। এবং এখানে কুইক উইন নাই, কোনো কিছু নাই যে একটা তাবিজ দিব আপনি জিন ছাড়বে আপনাকে, এই আমি জানি না অন্তত। ঠিক আছে, আপনাকে এগুলো বুদ্ধি করে বাইর করতে হবে। আপনি সারাদিন চিন্তাটা করেন কি? কালকে, গতকাল আল্লাহর দুনিয়া একটা দিন কাটিয়েছেন আপনি, গতকালকে বৃহস্পতিবার, আপনি সারাদিন কি চিন্তা করছেন? আজকে যাওয়ার সময় এটা ভাববেন বসে, যে কালকে যে সকালে উঠছিলাম, সারাদিন আমি কি করছি, সারাদিন কি চিন্তা করছি। বিশ্বাস করেন আপনি এর আগের বৃহস্পতিবারও সেম এক্সাক্ট কাজগুলাই করছেন, কোনো চেঞ্জ নাই। তাহলে আপনি যদি সেম কাজ করতে থাকেন, আপনি কিভাবে ডিফারেন্ট রেজাল্ট পাবেন? এটা কি পাওয়ার কোনো চান্স আছে? কোনো চান্স নেই। আমরা সবাই এই এক ভুলের মধ্যে আছি। এবং মজার ব্যাপার, কেন এই বৃহস্পতিবার যা করছি তা আগের বৃহস্পতিবার করছি, এবং তাই কেন তার আগের বৃহস্পতিবার করছি? কারণ বলেন, কারণ আরেকজন একটা উত্তর দিছে, অভ্যাস, মানে কমফোর্ট। ওইটা করে আমার আরাম, ওইটা আমি এমনি করতে পারি, ওইটা আমার সহজই হয়ে যায়। ঠিক এই কারণে অনেক লোকের প্রমোশন হয় না অফিসে, অনেক লোকের অফিসে প্রমোশন হয় না শুধু এই কারণে। কিন্তু তাকে যে জিজ্ঞেস করেন ভাই আপনার কেন প্রমোশন হয় না, তার উত্তর কি? বস আমাকে পছন্দ করে না, এইচআর হচ্ছে খারাপ। কিন্তু আরে ভাই, আপনি তো এই কাজের বাইরে কোনো কিছু ট্রাই করেননি আপনার জীবনে, তাহলে আপনি কিভাবে এটা পাবেন? আমার পরিষ্কার মনে আছে, আমি যখন ইঞ্জিনিয়ারিং ছেড়ে ফাইন্যান্সে যাচ্ছিলাম, ইঞ্জিনিয়ারিং এর কাজ শেষ, মানে 7 বছর ইঞ্জিনিয়ারিং করে ফাইন্যান্সে যাচ্ছিলাম, আমি কার সাথে সবচেয়ে বেশি পরামর্শ করছি বলে মনে হয় যে এটা আমার যাওয়া উচিত কি উচিত না? বাবা মা। তা আমার আব্বা নিজেই ইঞ্জিনিয়ার না, উনি একজন সাধারণ মানুষ, উনি কি এই ব্যাপারে আপা আমাকে ভালো পরামর্শ দিতে পারবেন? পারবেন না। আর কার সাথে পরামর্শ করছি? অফিসে কার সাথে পরামর্শ করছি? ইঞ্জিনিয়ারদের সাথে নাকি নন ইঞ্জিনিয়ারদের সাথে? ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছি, কারণ নন ইঞ্জিনিয়ার তো চিনি না। কিভাবে চিনবো ভাই? পড়ালেখা করছি বুয়েটে, 7 বছর ধরে কাজ করতেছি একই কমিউনিটির মধ্যে, আমি বাইরের লোকের কাছে কিভাবে যে কোয়েশ্চেন করবো, কাকে কোয়েশ্চেন করবো সেটাই তো জানি না। এই প্রবলেমে আপনারাও আছেন, এই জন্য আমি এই কথাগুলো বারবার জোর দিতেছি। আপনি আমাকে উল্টা বলবেন একটু পরে বের হওয়ার সময়, ভাই আপনি তো খুব কথা বললেন যে আমি কাজ, একই কাজ, আমি নতুন কাজ কেউ তো জানি না। জানবেন তো না, আপনাকে যে জানতে হবে। এই জন্য আমি যে কাকে জিজ্ঞেস করছি, আমার ইঞ্জিনিয়ার বড় ভাইদেরকে জিজ্ঞেস করছি। তারা আমাকে ভালোবাসে না তারা আমাকে ঘৃণা করে? ভালোবাসে। তারা আমাকে ভালোবেসে কি পরামর্শ দিছে, যাও নাকি থাকো? থাকো। আপনাকে যে যত ভালোবাসবে সে তত আপনাকে কোয়ারেন্টাইন করবে। আপনার মা আপনাকে যাইতে দিবে না। আমার আম্মা আমাদেরকে ইদানিং বলতেছে যে তুমি এত কাজ করিও না, তুমি অসুস্থ হয়ে যাবে। তার মানে কি উনি আমার খারাপ চায়? না, উনি আমার প্রতি স্নেহ বাৎসল। উনি ভাবে যে ছেলেটা কেন কষ্ট করে, এটা উনি ভাবতেছে।
কিন্তু আমি যদি ওনার কথা শুনে, আমি যদি ওনার কোলে বসে থাকি, তাহলে আমার জীবন চলবে, সংসার চলবে, আমার স্বপ্ন আসবে না। এখানে কোনো ঝগড়াঝাটির বিষয় নেই, তার সাথে দুর্ব্যবহার করার বিষয়। তাকে আমার বুঝিয়ে বলতে হবে যে আম্মা, আমার তো এই কাজগুলো, আমি কোনো খারাপ কাজ করছি না, আমি রেস্টও নিচ্ছি, আপনি চিন্তা করেন, আপনি দোয়া করেন আমার জন্য। তা আমি যে জিজ্ঞেস করছি আমার ইঞ্জিনিয়ার বড় ভাইদেরকে, এবং তারা বলছে যে খবরদার, ফাইন্যান্সের লোক, মানে অ্যাজ ইফ কামড়াবে, আমাকে ধরে মাংস খেয়ে নিবে, বলছে না যেও না, এটা খুব ভেজাল, খুব ঝামেলা করবে তোমার সাথে, যেও না, এটা ওয়ান ওয়ে জার্নি, এরকমও বলছে আমাকে, আর কোনোদিন ফিরতে পারবে, ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি পরে দেখছি, আমি যে নিজের চিন্তায় সিদ্ধান্ত নিয়েছি তা কিন্তু না, সত্যি কথা, এটা আল্লাহ মিলাইছে আমার জীবনে, নাহলে আমার জীবনে এত কিছু প্রাপ্তি কোনোদিন হয় না। আমি খুবই একটা জেনারেল মানুষ, আমার আসলে এত বুদ্ধি নাই, এত নলেজ, এত আই এম নট দ্যাট শার্ট, আমি জানি আল্লাহ মিলাইছে আমাকে। আমি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার চাকরি জীবনে, নট দিস জীবন, চাকরি জীবনে আমার সবচেয়ে ভালো সিদ্ধান্ত কি, ওইটাই, ফাইন্যান্সে যাওয়া। কিন্তু আমি যদি এদিন গণভোট নিতাম, আমি বিপুল ভাবে হেরে যেতাম, মানে যাওয়া বিপুল ভাবে হেরে যেত। এটাকে আমরা বলি কমফোর্ট জোন। কমফোর্ট জোন যে কিভাবে তৈরি হয় আপনি জানবেনও না, শুধুমাত্র আপনি বুঝতে পারবেন যখন আপনি দেখবেন এটা আপনাকে ডিফিকাল্টি ফেস করতেছে, আপনি তখন বুঝবেন আপনি কমফোর্ট জোনের বাইরে চলে গেছেন। যখন আপনি দেখবেন যে একটু টেনশন লাগতেছে, তখনই আপনি কমফোর্ট জোনের বাইরে চলে গেছেন। যখন আপনি দেখবেন যে আপনার হাতে পায়ে ব্যথা হয়ে গেছে, আপনি জেগে থাকতে পারছেন না, অথবা আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে, এটা আপনার জন্য কমফোর্টেবল হচ্ছে না, তার মানে আপনি কমফোর্ট জোনের বাইরে চলে গেছেন। হ্যাঁ, আবার আপনি এটাও বললেন যে আমি রাতভর মুভি দেখছি, এই জন্য সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, আমার রাতে জেগে থাকতে কষ্ট হচ্ছে, না না, এগুলা না। আপনি বুঝতে পারবেন কোনগুলাকে কমফোর্ট এবং কোনগুলাকে ডিসকমফোর্ট বলা হয়। আমি বুঝতে পারছি তো না? সো নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে আপনি যখন ডিসকমফোর্ট জোনে চলে যান, তখন ব্রেন আরো অ্যাক্টিভ হয় আপনার জন্য, ঠিক আছে? এবং সে আপনার 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 নিউরনগুলোকে কানেক্ট করতে শুরু করে দেয়। এবং এই জন্যই দেখবেন যে যখন কোনো একজন প্যারালাইজ রোগী থাকে, হাত পা নাড়াতে পারে না, এবং চাবি দিয়ে জোরে জোরে টান দেয়, দেখবেন ডাক্তাররা হাতে এবং পায়ের তলায়, যখন তার এই অবস্থাটা থাকে, জাস্ট কেবল স্ট্রোক করেছে, দেখবেন তার বোধই থাকে না ঠিক মতো। ডাক্তাররা একটা টেস্ট করে, চাবি দিয়ে জোরে জোরে আঁচড় দেয়, দেখবেন নড়েও না, বুঝতেও পারে না, কারণ তার তো সেন্স কাজ করছে না, তার নিউরোলজি ডাউন হয়ে গেছে ওই পাশে, অটোনোমাস নার্ভাস সিস্টেম অফ করে দিছে কাজ করা। লাইট অফ করলে যেমন সুইচ অফ করলে লাইট অফ হয়ে যায়, এই লোকটাই কিভাবে আস্তে আস্তে রিভাইভ করতে শুরু করে। দেখছেন আপনারা, সিআরপি আছে না, সাভারের ওখানে আছে, তারপরে মিরপুরে আছে সিআরপি, আমার আব্বার হয়েছিল, আমি তাকে নিয়ে গেছিলাম ওখানে। এবং দেখুন তারা এক্স্যাক্টলি ছোট বাচ্চাকে যেভাবে কলম ধরায়, পেন ধরায়, যেমন ওর বাবা ও বাবুটাকে যেভাবে পেন দিয়ে লেখা শেখাচ্ছে, মা শেখাচ্ছে, ঠিক একইভাবে সিআরপির ডাক্তাররা, ওরা কি যেন বলে, ফিজিওথেরাপিস্ট, ওনারা এভাবে শেখায়। বল ধরতে দেয়, মার্বেল, এই তিনটা তুলে ওইখানে দেয়, ওই তিনটা তুলে ওখানে রাখেন, আপনার কাছে মনে হবে কি বাচ্চাকে শেখাচ্ছে নাকি, এন্ড দ্যাট ইজ দ্য প্রসেস। এবং মজার ব্যাপার, সব বাচ্চার হাতের লেখা কি সুন্দর? আপনার হাতের লেখা কি সুন্দর? বাচ্চাদের ওখানে না যাই না, আপনার ক্লাসেরই একজন ছিল যার হাতের লেখা খুব সুন্দর। আমি দেখছি আমার আব্বা শুধুমাত্র গাফিলতির জন্য ওনার আগের হ্যান্ড রাইটিং উনি পুনরুদ্ধার করতে পারে নাই। আমার আব্বার কথা বলছি, মনে হচ্ছে উল্টা, আমি মনে আমার ছেলের কথা না, না আমি আমার আব্বার কথা, বিকজ আমার আব্বা ওয়েন্ট থ্রু দ্য সেম প্রসেস, এবং এই প্রসেসের মধ্যে উনি বারবার, না আমার আর লাগবে না, আমার বয়স হয়েছে, আমার হাতের লেখা তো সুন্দর করে কি হবে। দেখেন, ফিক্সড মাইন্ডসেট, আমার আব্বার কথা বলতেছি, ফিক্সড মাইন্ডসেট। এবং বেশিরভাগ মানুষ বয়স বাড়ার সাথে সাথে একটা প্যাটার্নে চলে যায় আমাদের দেশে। এই জন্য যারা আমাদের বয়স হয়ে গেছে, আমাদের জন্য এগুলো আরো বড় যুদ্ধ। আপনি প্যাটার্নে চলে যাবেন, কিন্তু খুব বেশি দেরি নাই, আপনার আর কয়দিন পর মনে হবে জীবন তো চলে গেছে, আর কি, আর ঠিক আছে, আর চলে যাক, আর 10টা বছর। প্লিজ এই ট্র্যাপের মধ্যে পড়েন না। আমি বুঝতে পারছি যারা ইয়াং তারা তো এখনো জীবনকে অনেক বড় এবং লম্বা দেখতে পাচ্ছেন। আমি ফিজিওথেরাপির রোগীদের এটা দেখছি, তারা জীবনকে আর আগের মতো করতে চায় না। দেখেন এটা কত বড় একটা ফ্যালাসি। আমার আব্বার হাতের লেখা কিন্তু খুব সুন্দর, কিন্তু ওনার পরবর্তী হাতের লেখা যদি আপনি দেখলেই বুঝতে পারবেন, কাপা কাপা হাতের লেখা। এবং এটা কিন্তু বয়সের কারণে হয়নি, হচ্ছে ওনার স্ট্রোকের কারণে। এবং আমি অনেক মানুষকে দেখেছি যাদের হাতের লেখা আবার স্ট্রোকের পর পুরোনো জায়গায় পৌঁছেছে, আমার আব্বার কিন্তু পৌঁছানি। আমার আব্বার রিকভারি তারা বলছিল অ্যারাউন্ড 85 থেকে 90% রিকভারি হয়েছে। এবং এই যে হয়নি যতটুকু অংশ, এটা হচ্ছে শুধুমাত্র তার গাফিলতি। গাফিলতি মানে বুঝছেন তো, তাকে কিছু ব্যায়াম দিয়েছিল, কিছু, সে এটি ওটু করে বলতো হ্যাঁ করছে, এক্স্যাক্টলি ছোট বাচ্চারা যেরকম করে, আপনি পড়তে বসে দিয়ে আসলে হ্যাঁ হয়ে গেছে, এই কাজটাই করে মানুষ। প্রশ্ন হচ্ছে আপনি কি সেম ট্র্যাপে করতে যাচ্ছেন কিনা। বাট আল্লাহ তাআলা আপনাকে হিউজ রিসোর্স দিয়ে রাখছে যাতে আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারেন। এটাতে আমি যাচ্ছি না, এগুলো আপনারা জানেন। ডোপামিনটা মনে একটু বলে যাওয়া উচিত। ডোপামিন হচ্ছে সেই হরমোন বা সেই ব্রেনের কেমিক্যাল যেটা আপনার মধ্যে ভালো লাগার অনুভূতি তৈরি করে।
এই যে আমরা কিছুক্ষণ পর পর ফোন লিখে ব্রাউজ করি, রাইট? কেন করি? ভালো লাগে, নাহলে তো করতাম না, ঠিক আছে না? এই ভালো লাগার অনুভূতিও কিন্তু ডোপামিন। কারণ ব্রেন কি করে ফেলছে, ব্রেন হচ্ছে আপনার বর্তমানের যে স্টেট, ভালো করে বুঝে নেন, আপনার বর্তমানের স্টেটটাকে সে সবসময় একটা বেসিক স্টেট হিসেবে ধরে নেয়, ঠিক আছে? ধরেন আপনি ডেইলি 20 টাকা ইনকাম করেন, কথার কথা, এইটাকে সে একটা বেসিক স্টেটে কনভার্ট করছে, এটার জন্য সে কোনো আনন্দ বোধ করে না, এই ডোপামিনটাকে সে রিলিজ করে না। কিন্তু যেদিন আপনার 25 টাকা ইনকাম হবে সেদিন সে ডোপামিন রিলিজ করে দিবে, কারণ সে এক্সাইটেড। বোঝা যাচ্ছে? সো আপনি যখন আপনার সাধারণ জীবনযাপন করছেন, একটু আগে আমরা কি বলছি না, কমফোর্ট জোনের জীবনযাপন করছেন, ভালো করে শুনেন, জিনিসগুলো খুব কানেক্টেড। কিন্তু আপনি যখন কমফোর্ট জোনের জীবনযাপন করছেন তখন আপনার ব্রেনের তো এক্সাইটমেন্টের জন্য কিছু নাই। আপনি বুঝতে মনে করছেন আমি তো আমার জীবন সুন্দর আছে, ভালো আছে, কিন্তু আপনার ব্রেন মনে করে না, আপনার সাবকনশিয়াস মাইন্ড মনে করে না, কারণ সাবকনশিয়াস মাইন্ড আল্লাহর দ্বারা ক্যাপাসিটি পাইছে, সে তো আরো কিছু চায়। তখন সে আপনাকে ট্রিগার করতে থাকে যে আমাকে কিছু আনন্দ দাও, আমাকে কিছু আনন্দ দাও। আপনি কিভাবে আনন্দ দেন? আপনি তো বাসায় বসে রয়েছেন, আপনি তো অকর্মা ঢেকি, আপনার তো কিছু নেই, আপনার জন্য জুকারবার্গ আনন্দ দিয়ে পাঠাইছে। আপনি তখন ফেসবুকে ঢুকে আনন্দ নেওয়ার চেষ্টা করতেছেন, কারণ একটা লোক রিলের মধ্যে অদ্ভুত একটা কথা বলছে, হে হাসলেন, এই দেখছেন কিরকম একটা কথা বলছে। আরো খারাপ, আপনি একা কেউ নাই, পর্নো সাইটে ঢুকে গেছেন, অথবা আপনি একটা গেমের ফাঁদে পড়ে গেছেন। আপনি কি জানেন এখন বাংলাদেশে জেলা শহরগুলাতে, ঢাকা শহরে এই যে অনলাইন জুয়া খেলে কত মানুষ সর্বশান্ত হচ্ছে? শত শত। আমি আমার গ্রামাঞ্চলে এই যে ফুটবল খেলা আসতেছে, আবার হবে এগুলা, এই যে ব্যাটিং করে আমি মানুষকে সর্বশান্ত হয়েছে গেছি, ইয়াং ছেলে পেলে কেবল বিয়ে করছে, নর্মাল সুন্দর সংসার, কিন্তু যে সব তলে তলে জুয়া খেলছে জানে না, যখন 20 লাখ টাকা হেরে গেছে, 30 লাখ টাকা হেরেছে, এখন পরিবারের উপর চাপ দিচ্ছে, তারপর বাপ মা জমি বেচে এইটা করে ওইটা করে টাকা দিতেছে। তো আমরা তো সবাই জানি জুয়া হারাম, জুয়া খারাপ, আমি জানি না, কোন শিক্ষিত লোকটা জানে না? কিন্তু সে কিভাবে ওইটার মধ্যে যা করতেছে। আপনি দেখেন একটা কর্মী লোক একটা রিক্সা চালাচ্ছে, একটা ট্রাক ড্রাইভ অথবা কিছু একটা ভালো লোক, মানে ভালো কাজ করছে, তার টাইমই নাই ওগুলো দেখার। আপনি কাজ করেন, ভালো কাজ করেন, যে কিছু একটা পরিশ্রমের কাজ করেন, একটা নতুন কিছুর করেন, আপনার এক্সিস্টিং চাকরির পেশায় একটা ব্যবসা খুলেন, যে স্টুডেন্টটা পড়াশোনার পাশে 2টা টিউশনই করেন, আপনি দেখবেন আপনার টাইমই থাকবে না। আপনি অফিস থেকে এসে বাচ্চাকে পড়ান, অথবা এক্সারসাইজ করেন, অথবা কোরআন পড়েন, অথবা অন্য ধর্মীয় গ্রন্থ অনুবাদ পড়েন, আপনি দেখবেন আপনার টাইমই থাকবে না এগুলো দেখার, আপনার টাইমই পাবেন না আপনি। এবং ওই যে আপনি নতুন একটা একটা জিনিস পাবেন, আপনার অনেক এক্সাইটমেন্ট কাজ করবে। আমি এবার আমার মনে হয় আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো, আমি প্রতিদিন এটা ভাবি, কারণ প্রতিদিন ধরে করতেছি, আজকে 16তম দিন, তো আমি 19তম পর্ব পর্যন্ত রেকর্ড করে দিয়ে দিছি এডিটরকে। তা আমি ভাবি, আপনারা অনেকে হয়তো দেখছেন, অনেকে দেখেন না, দেখার কথা, কারণ আমি কোরআনের আয়াত নিয়ে আমি এক একটা ছোট ছোট এপিসোড করতেছি, এবং প্রত্যেকটা 3 থেকে 5 মিনিট, এবং এপিসোডগুলো সব আমাদের জীবনের কথা হয়তো শুনতেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু জানেন এগুলোর ভিউ হচ্ছে 4,000 4,500-এর বেশি না, কিন্তু আমার রিল আছে যে 2 মিলিয়ন ভিউ আছে। আমি নিজেও বুঝতেছি না, আমি দিয়ে যাচ্ছি আজকে পর্যন্ত, তো আজকে মানে 16তমটা চলে আসবে, তো 16টা পর পর নির্দিষ্ট সময় যাওয়ার পরও ভিউ আসতেছে না। বাট আমি ওয়ারিড না, কেননা ওগুলো অন্য প্রসঙ্গ, অন্য কথা পরে হবে। তো আমার ওয়াইফ আমাকে কালকে জিজ্ঞেস করতেছিল যে এই যে এটা করো তুমি, ভিউ নাই, তো মানে রিসার্চ কখন করো, কেউ কি করে দেয়? সত্যি কথা, আমাকে কেউ রিসার্চ করে দেয় না। আমার রিসার্চ করার কোনো, আমার টিম আছে এখানে, কিন্তু আমাকে কেউ রিসার্চ করে দেয় না, হয়তো আমি বলি নাই, অথবা সামনে স্কোপ আমরা অ্যাড করবো কারো কাছে। আমি সোফার আমি নিজেই রিসার্চ করি, এবং আমার এত ভালো লাগতেছে। এবং আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আজকের দিন পর্যন্ত, ভাই আপনি তো মেলা কন্টেন্ট বানিয়েছেন, আপনার জীবনের সেরা কন্টেন্ট কি? আমি বলবো এই কোরআনের আলোয় আমার জীবনের সেরা কন্টেন্ট, এর থেকে ভালো কন্টেন্ট আমি কোনোদিন বানাইনি। কারণ এটার জন্য কিন্তু, এটা রিচ কিন্তু সবচেয়ে কম। হ্যাঁ, এইটার জন্য আমি যে পরিমাণ রিসার্চ করছি, এবং আমি যতবার কোরআন ধরছি উদ্দেশ্য নিয়ে মানে বুঝছেন তো, একটা কাজের উদ্দেশ্য নিয়ে আমি কোরআনকে ধরছি, এবং কাজটা কি? বাস্তব জীবনের কাজ। আমি একটা কথা বলবো, সেটা রেকর্ড হবে, রানা দেখবে, এবং তার ভিতরে একটা চেঞ্জ আসবে। তা আমি কোরআনকে ব্যবহার করতেছি, কিন্তু ব্যবহারিক জীবনে ব্যবহার করছি আমার জীবন বদলানোর জন্য, এবং আরেকজন মানুষকে বদলানোর জন্য। আমি আমার জীবনে এত বড় কাজ কোনোটাই করিনি, কোরআনকে আমি ব্যবহার করছি, কোরআন শুনছি, কোরআনের পড়তে চেষ্টা করছি, কোরআন বোঝার চেষ্টা করছি, শুধুমাত্র ডাইরেক্ট আল্লাহর কিছু নেকি জমা হবে, এর বাইরে কিন্তু করি নাই। কিন্তু এই প্রথম আমি কোরআনকে অ্যাপ্লাই করেছি। এবং আমি আরো বলি আপনাদেরকে, আমি এটা আরো 2-3 বছর আগে করতাম, কিন্তু আমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা রিলিজিয়াসলি আমার থেকে সামনে এগোনো আছে, তাদের সাথে আমি পরামর্শ করছিলাম, তারা আমাকে সবসময় ডিসকারেজ করছে। কেন আমি জানি না, তারা বলছে তোর জন্য মনে হয় এখনো তুই আরো পর।
আরো পর কোরআনটা, হয়তো তারও যেটা সঠিক মনে হয়। এবার আমি কাউকেই জিজ্ঞেস করিনি, আমি আল্লাহর ওয়াস্তে শুরু করছি। তো আমি যেটা বলতে চেয়েছি যে এই যে আমার ডোপামিন, এরকম একটা রেকর্ড করার পর ডোপামিন আসে আমার, আমি বোঝাতে পেরেছি? তো আমারও কিন্তু ডোপামিন লাগে। আমি যদি এটা না করতাম, এই 10 মিনিট আমি অন্য কিছু খাতে ব্যয় করে ফেলতাম। আমার যদি রিস্টার্ট ইউরসেলফ এর বিজনেস না থাকতো, আমাদের বিজনেস কিন্তু লসে চলে। রিস্টার্ট ইউরসেলফ ফর লাইফ কিন্তু লসে চলে প্রতি মাসে। তা আপনারা হয়তো অনেকেই ভাববেন ভাই এটা বন্ধ করে দেন না, কারণ আই উইল নেভার স্টপ ইট। আমি আমার টিমকে বলে দিচ্ছি ইনশাল্লাহ, আল্লাহ আমার যতদিন ক্যাপাসিটি রাখছে, আমি এই বিজনেস ROI লাইফ বলতেছি। কিন্তু আপনারা জানেন ROI বিজনেস কিন্তু দুইটা ভাগ আছে, জানেন কি আপনারা? একটা হচ্ছে লাইফ, এই যে আপনার ROI কানেক্টে আসছেন, এই যে একটা বই হয় অথবা কন্টেন্ট হয় অথবা বিভিন্ন লাইফ রিলেটেড ট্রেনিং সেশন হয়, তাই না? ROI ব্লু প্রিন্ট হয়, ROI এর বিভিন্ন ডিপ্লোমা, ROI গ্রাজুয়েটর, আমরা সামনে আরো পোস্ট মাস্টার্স অনেক কিছু করবো, ওগুলো কিন্তু লাইফ। ওখানে দেখেন আপনাকে কিন্তু কোনো কোম্পানি আপনাকে পাঠায় নেই, আপনি নিজের ইচ্ছায় আসছেন। এইটা কিন্তু লস মেকিং বিজনেস আমার। কিন্তু ROI ফর বিজনেস আছে, যেখানে আমি একটা কোম্পানির সাথে কাজ করি, ট্রেনিং করাই, দেখছিলাম কনসাল্ট, ওখানে আমি আলহামদুলিল্লাহ আমার রুটি রুজি হয়ে যাচ্ছে। তারপর আমি ওখান থেকে যা বাড়তি পাই সেটা এখানে আমি ইনভেস্ট করি, কারণ আমি যদি না করি আমি খারাপ কাজে চলে যাবো, আমার সঙ্গ খারাপ হবে, আমার সময় বাঁচবে এবং সেই সময় আমি কিছু ভুল কাজ করব। কিন্তু আমি চাইছি আমার জীবনটা এরকম হবে যে আমি সারা দিন, সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমানোর যাওয়ার পর্যন্ত আমি একটা ভালো কমিউনিটির মধ্যে থাকবো। এটার জন্য তো আমার কষ্ট করতে হবে নাকি? আজকে যখন আমরা এই রুমের মধ্যে ঢুকছি 9টা 45 মিনিটে ঢুকছি আমি, আর এখন 11টা বেজে 15 মিনিট, 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় গেছে। এই 2.5 ঘন্টা আমরা কোনো খারাপ কথা বলছি, খারাপ চিন্তা করছি? কিন্তু আপনি এখান থেকে জাস্ট বের হন, এই রুমটা থেকে বের হন আপনি, বা রাস্তার উপরে যান আপনি, অথবা আমি গ্যারান্টি করলাম আপনি জুম্মার নামাজ শেষ করে আপনি বাস্তব জীবনে দেখবেন কত কিছু সমস্যা আপনি ফেস করতে শুরু করবেন। আপনার আশপাশের এমন লোক আপনাকে এমন কথা বলবে, আপনি তো করবেন না, কিন্তু আপনার খারাপ লাগবে যে এই লোকটা এরকম কথা বললো কেন আমাকে, এরকম একটা খারাপ বুদ্ধি কেন দিচ্ছে, অথবা এই লোকটা এত নেগেটিভ কেন, আপনি এরকম ফিল করতে শুরু করবেন। তো এই জন্য একটা ভালো কমিউনিটিও বিল্ড করা কিন্তু অনেক জরুরি। আমি ডোপামিনের কথা বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে অভ্যাস ফরমেশনে আমরা স্ট্রাগল করি, কারণ হচ্ছে আমাদের ডোপামিন। কারণ ডোপামিন যদি আপনাকে না দেয় ব্রেইন, তাহলে আপনি এই কাজটা করে আনন্দ পাবেন না। এই জন্য অভ্যাস ফরমেশনের সময় আমরা একটু এটা দেখাই দিব, আমরা সবসময় জিজ্ঞেস করি রিওয়ার্ড কি। ধরেন আপনি একটা অভ্যাস তৈরি করতে চাচ্ছেন, আমরা আস্তে আস্তে বইয়ের ভিতরে ঢুকে যাচ্ছি, আর 15 মিনিটের মধ্যে আমরা প্রশ্ন সেশনে চলে যাবো। বইটা আপনাকে পরিচয় করিয়ে দেবো যে বইটা আপনি কিভাবে ইউজ করবেন। তো আপনি কোনো একটা হ্যাবিট কেন করতে চান, এই প্রশ্নের উত্তর আপনার আগে জানতে হবে, ঠিক আছে? যদি আপনি প্রশ্নের উত্তর না জানেন তাহলে আপনি এটা করতে যাবেন না। আপনার যদি মনে হয় আমি চাকরি ছেড়ে ব্যবসা করব, ওকে ভালো, কিন্তু কেন করবেন এই প্রশ্নের উত্তর আপনার জানতে হবে। আপনি যদি আমার বন্ধু করছে এবং সে কোটিপতি হয়েছে, এটা রাইট অ্যান্সার না। আপনার রাইট অ্যান্সার আপনাকে খুঁজে বার করতে হবে, যেটা আপনি কোনো কিছু বৈষয়িক জিনিস যদি আপনি অর্জন নাও করেন, ধরেন করলেন না, যেমন আমি তো বললাম ROI ফর লাইফ লসে চলতেছে, বাট স্টিল আপনার কিছু উদ্দেশ্য আছে যেটা আপনার হাসিল হচ্ছে, যেটা আপনি পাচ্ছেন। আমি বুঝাতে পেরেছি? এরকম কি আছে আপনি এটা খুঁজে বের করেন। যদি এইটা আপনি খুঁজে বের করতে পারেন, দেন ইট উইল ড্রাইভ ইউ, এইটা আপনাকে ড্রাইভ করবে। আমি লাইভ কোচিং করি, কালকে একটা ভিডিও রিলিজ করছি, যেই রিলিজের মধ্যে আমি বলছি যে একটা ইয়াং ছেলে, এবং সত্য ঘটনা বলে দিচ্ছি যে আজকে এটা করতে চাই, কালকে এটা পরশু দিনে করতে চাই। মজার ব্যাপার, আমার ওয়াইফ, কালকে আমরা আসলে এই ভিডিওটা নিয়ে কথা বলতেছিলাম, আমার ওয়াইফ আমারই একজন আত্মীয়, মানে একটা মানে ইয়াং ছেলে, মানে সে এখন ইন্টারমিডিয়েট পাস করছে, কিছু একটা করবে, ওকে বলতেছে এই তুমি তো তোমার খালুর ভিডিওর মতো করতেছো। আমি কিন্তু তাকে উদ্দেশ্য করে ভিডিওটা বানাইনি। তার মানে এই ঘটনাগুলো আমাদের আশপাশে ঘটতেছে, যে আমাদের কনসিস্টেন্সি নাই। আপনি দেখেন আপনার কনসিস্টেন্সি কোথায় আছে, যেখানেই আপনি সাকসেস, যেখানে আপনার কনসিস্টেন্সি নেই আপনি সেখানেই ফেল করছেন। এবং আজকের দুনিয়াতে আপনার মনোযোগ নষ্ট করার জন্য 1,00,000 উপাদান আছে, যে আপনার মনোযোগটাকে সরিয়ে দিতে চায়। সো দেখেন কয়েকটা জিনিস একসাথে হলো, মনোযোগ, ডিস্ট্রাকশন, এর পরের ওয়ার্ডটা কি বলতাম আমি, আপনি বলেন। ডিস্ট্রাকশনের পরের কোন ওয়ার্ড? ফোকাস। ফোকাস একদম কানেক্টেড। আপনি ফোকাস থাকেন, আল্লাহর ওয়াস্তে ভালো নিয়ত নিয়ে যে কোনো কাজ করেন, আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। যদি না হন তাহলে আপনি কি বলবেন? কি শিখছি, হ্যাঁ এটাও ভালো কথা। হ্যাঁ, এর থেকে বেশি পাওয়ারফুল কথা আছে, যে সম্ভবত আল্লাহ তাআলা চান না যে এটা আমি করি, এটার মধ্যেই আমার মঙ্গল নিহিত আছে। আপনি রিল্যাক্স হয়ে যাবে, আপনার ভিতর সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে। আমি কি বুঝতে পেরেছি? সো দেখেন এই সাইকেলটার মধ্যে আপনার ফেইলিয়ারের কিছুই নাই। আপনি যখন কিছু করতে যান আপনার কোনো ফেইলিয়ার নাই,
কিন্তু আপনার রিওয়ার্ডটা ঠিক মতো রাখতে হবে। কিন্তু আপনার যদি রিওয়ার্ড হয় আমি টাকা কামাই করবো, আর টাকা যদি কামাই করতে না পারেন আপনার সমস্ত জীবন মনে হয়ে যাবে শেষ। মানুষ আত্মহত্যা করে মরে যাচ্ছে ভাই, মানুষ একজনকে খুন করতেছে, বলেন। এইটাই তো সমস্যা। কারণ এই যে আমরা আমাদের আশপাশের সবাইকে এটা শিখিয়ে ফেলেছি যে এটাই জীবন, এটাই মরণ। আমি একবারও বলি নাই কিন্তু টাকা লাগবে না, কারণ আপনি সেশন তো টাকা দিয়ে আসছেন। কিন্তু আমি তো বলতেছি না টাকা লাগবে না, আমি কি বলছি টাকা লাগবে না? একবারও বলছি? আমি বলছি টাকা লাগবে, কিন্তু টাকার থেকেও বেশি প্রায়োরিটি আপনাকে অন্য কিছু সেট করতে হবে। আমি খুব সহজ উদাহরণ দিই, ডাক্তারদের উদাহরণ দিই। একদিন ডাক্তাররা আমার চিকিৎসা করা বন্ধ করে দিবে হয়তো, ডাক্তার দিই পরে ইঞ্জিনিয়ারদের দিই। ডাক্তাররা তো একটা বড় ধরনের কৌশল জানেন, তারা কৌশল মানে স্কিল আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছেন, যেটা আপনার আমার কারণে। এখানে ডাক্তার আছেন কেউ এই রুমে? নাই। সো যেটা হচ্ছে আপনি একজন অসুস্থ ব্যক্তিকে সারিয়ে তুলতে পারেন, আল্লাহ তাআলা এই স্কিল আপনাকে দিচ্ছে। এখন এই স্কিলটা আপনি বহুভাবে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে একটা স্কিল দিছে, আমি মানুষকে সুস্থ করার জন্য এটা মনে প্রাণে ব্যয় করব, এবং একটা মানুষ যখন সুস্থ হবে আমার মনটা ভরে যাবে। এইভাবে একজন লোক ডাক্তারি করতে পারে। আপনার কি মনে হয় এরকম একজন ডাক্তার যদি আপনার শহরে থাকে, আপনার গ্রামে থাকে, ঢাকা শহরে থাকে, আপনি তার কাছে যাবেন না কসাইয়ের মতো কেউ তার কাছে যাবেন? কার কাছে যাবেন আপনি বলেন? এরকম মানসিকতার লোকের কাছে যাবেন। তাহলে এই লোকের কি টাকার অভাব হবে? সে যদি দেখে আমার অনেক রুগী, 100টা রুগী লাইনে দেয়, সে যদি ভিজিট বাড়ায়ও দেয় যে ভাই আমার এত রুগী লাগবে না, একটু বাড়াই দিলে কমে যায়, কারণ আমি তো মন দিয়ে দেখতে চাই মানুষকে, তাহলেও তার কাছে লোক আসবে, সিরিয়াল দিয়ে আসবে। এরকম ডাক্তার আছে আমাদের সমাজে, ভালো ডাক্তার আছে। এই যে একজন আমাদের আছে না, কিডনি সার্জারি করে, ইনি আমি তো বলি একা একটা আপনাদের পার্শ্ববর্তী দেশের বিজনেসকে বন্ধ করছে। কামরুল হাসান স্যার, আমি ওনার সাথে কখনো দেখা হয়নি, কিন্তু আমি নিজে খুবই ইন্সপায়ার্ড ওনার দ্বারা। তো একটা লোক কিন্তু একই কাজ করে যাচ্ছে দেখেন, এবং তিনি কিন্তু অনেক অনেক চার্জ করে না, কিন্তু ফ্রিও আবার করে না, যেটা লাগে সেটা। এবং যে ইনকামটা হয় অতিরিক্তটা ওটা দিয়ে আবার উনি ভালো ভালো মেশিন কেনে, উনি মেশিন কিনে যাতে আরো রোগীদের বেটার সার্ভিস। তো ওনারই নাম তো আমরা এখানে আলোচনা করতেছি, উনি তো পয়সা দেন এটা আলাপ করার জন্য। আমি বুঝাতে পারছি? সো আমি বলছি ওরকম ডাক্তার আমরা হই। আবার আমি এরকম ডাক্তারও দেখছি যে রোগী অজ্ঞান করে ফেলছে, উনি গ্লাভস পরছে, তারপরে জিজ্ঞেস করছে পেমেন্ট করছে, তো কেউ একজন বলছে যে ওনার এখনো পেমেন্ট হয়নি, উনি বের হয়ে চলে গেছে অপারেশন থিয়েটার থেকে। এটা রংপুরের ঘটনা, রংপুরের ঘটনা। আমি এরপরে বলে নাম বলে ফেলবো, কিন্তু খারাপ বলা আমার ইচ্ছা না। একই সমাজে তো দুই রকম মানুষ আছে। কোন মানুষটা বাস্তব জীবনেও সফল, মনের দিক থেকেও সফল, এবং সম্ভবত পরকালেও বেনিফিট পাবে? কামরুল স্যার হয়তো বা পাবেন, আমরা তার জন্য দোয়া করতেছি। আর আরেকজনকে আমরা নেগেটিভ অর্থে বললাম, আল্লাহ তাকে হেদায়েত দেয়। আমি বুঝাইতে পারতেছি তো কথাটা? একটা ইঞ্জিনিয়ার, আমি তো ইঞ্জিনিয়ারিং পড়ছি, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি সিভিল ইঞ্জিনিয়ার আছে, কেন এদেরকে এইসব ইঞ্জিনিয়ারিং বিদ্যা দেওয়া হয়েছে, কেন শেখানো হয়েছে? কারণ হচ্ছে আপনি এমন ডিজাইন করবেন, এমন বাড়ি বানাবেন, এমন সার্কিট ডিজাইন করবেন, মানুষের উপকার হবে, তাই না? এখন আমি যদি একটা বাড়ি বানানোর সময় 2টা রড কমা একটা বাঁশ ঢুকাই দেই, এইটা কেমন ইঞ্জিনিয়ারিং হলো? বাট করে তো ভাই, করে না? আপনি নির্মাণাধীন মসজিদ ভেঙে পড়ছে দেখছেন, নির্মাণাধীন বাসা ভেঙে পড়ছে দেখছেন, রাস্তার মধ্যে কার্পেটিং করে যে একটু পরে টানলে কাপড়ের মতো উঠে আসে, আপনি দেখতে পাচ্ছেন না এগুলা? তাহলে কারা করতেছে? আমার মতো ইঞ্জিনিয়ারই করতেছে। তাহলে কি আমি আমার বিদ্যার প্রয়োগ করতেছি? না। তাহলে আমি যদি রোডস অ্যান্ড হাইওয়েজের ইঞ্জিনিয়ার হই, আমি যদি সিভিল ইঞ্জিনিয়ার হই, আমি যদি ইলেকট্রিক, আমি যাই হই, কিন্তু আমি যদি মানুষের বেনিফিটটা এনশিওর করি, তাহলে তো মানুষ আমার কাছে কারণ যে ডিজাইন নিয়ে আসবে। এই যে আছে আমাদের আরেকজন নাজ খলিল স্যারের কথাই বলি আমি আপনাদেরকে, খারাপ উদাহরণ যেহেতু দিই, ভালো উদাহরণ দিই। আপনারা অনেকেই হয়তো চিনেন নাজ খলিল স্যারকে, দেখেন চিনেন না, কত মজার বিষয়। উনি হচ্ছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট লিভিং আর্কিটেক্ট। যত আর্কিটেক্ট এখন বেঁচে আছেন, অনেকে মারা গেছেন, তাদের তো অবশ্যই নাম করা মানুষ আছেন, নাজ খলিল স্যার ওয়ান অফ দেম। তার অনেক ভালো ভালো স্থাপনা আপনি পরে গুগলে সার্চ করলে দেখতে পাবেন। ইউনাইটেড গ্রুপের অনেক বিল্ডিং ওনার ডিজাইনে করা, সার্জন উইলসন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার ডিজাইনে করা। এবং দেখবেন ওনার বিল্ডিং গুলোর বৈশিষ্ট্য হচ্ছে ওখানে উনি ন্যাচারাল রাখতে চেয়েছে, যাতে কারেন্ট এবং মানে যত আর্টিফিশিয়াল যেগুলো এনার্জি আমাদের, সেটা যেন কম ইউজ হয়। তাহলে কি উনি আসলে প্রকৃতির জন্য একটা সেবা করতেছে এক অর্থে। দেখেন, চিন্তা করেন তার থিঙ্কিংটা কোথায়। এবং আপনি ওনার কাছে যদি যান, আপনাকে পরিচয় করা দিতে হবে যে ইনি নাহাজ খলিল, আদারওয়াইজ আপনি বিশ্বাস করবেন না। আপনার কাছে মনে হবে ইনি মনে একটা কোনো মিবি দারোয়ান বা চাপরাশি বা কিছু একটা, এরকম মনে হবে আপনার কাছে। সে এত সাধারণ মানের পোশাক পরে সাধারণভাবে বসে আছে, সে নিজের রাবার দিয়ে একটা জিনিস পরিষ্কার করতেছে, ক্লিন করে না, তারপর আবার ওইটার ময়লাগুলো নিজেই তুলে আবার যায় এখানে আস্তে করে সুন্দর করে ফেলে দিয়ে আসবে। তিনি যে রুমে বসে ডিজাইন করেন, সেই রুমে কোনো এসি নাই, একদম পুরানো আমলের একটা ঘর, জানালা খোলা, পাশেই ধরেন একটা ধাপধাপ করে শব্দ হচ্ছে, রাস্তা, উনি ওর মধ্যেই কাজ করতেছে। জিজ্ঞেস করবেন, উনি বলবে আমি তো ন্যাচারাল থাকতে চাই।
এবং আপনি ওনাকে কাজ দেন, উনি আপনার কাজ নেবে না। ওনা কিন্তু 4 জনে খায়, এবং এই জন্য না যেন ইনকাম করার জন্য চার্জ নিতেছে। উনি চার্জ এই জন্য হাই করছে যাতে ওনার কাছে কম লোক যায়। তো আপনি যেমন কালকে দেন স্যার, কালকে দেন, তো আপনাকে সে আসতেই দিবে না কাছে, এই জন্য সে চার্জ হাই করে রেখেছে। আমি বুঝতে পেরেছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আপনি যদি রাইট কাজ করেন তাহলে আপনার উপার্জন কম হবে, এটা খুবই ভুল কথা। এইটা কোনোদিন সত্য কথা নয়। বরঞ্চ উল্টা, আপনি যদি টাকার লোভে কাজ করেন, আমরা ইভেলি দেখছি, আরো অনেক প্রতিষ্ঠান দেখছি যাদের উদ্দেশ্য ছিল টাকা ইনকাম করা, তারা কিন্তু অল্প দিন পর ধরা পড়ে গেছে, ধরা খেয়ে যাবে। মানুষ তো সচেতন, মানুষ টের পেয়ে যাবে। সেই জন্য আমাদের ইন্টেনশন গুলো ঠিক করা খুব জরুরি। আমরা যে কোনো হ্যাবিট বা কোনো প্রাপ্তি নেওয়ার আগে আমি সবসময় মানুষকে জোর দেই। আমার কাছে লাইভ কোচিং এ যখনই কেউ আসে, আমি তাকে বারবার জিজ্ঞেস করি যে আপনি এটা কেন করতে চান, আপনি এটা কেন করতে চান, কেন করতে চান। এবং যে উত্তরগুলো দেয়, আমি তো আর লাইভ কোচিং এ মানুষকে কারেক্ট করতে বসি না। লাইভ কোচিং কিন্তু আমি এইভাবে কথা বলি না, এখানে আমি শুনি। তো মানুষকে এটা বোঝানো খুব মুশকিল হয়ে যায় যে সে একটা ভুল থিঙ্কিং এর মধ্যে আছে, এবং এই ভুল থিঙ্কিং কিন্তু আসলে দিন শেষে হ্যাবিট। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।